আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সাউন্ড ঠিকঠাক আছে, আমাকে দেখা যাবে। আমাকে একটু প্রথমেই বলবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আই গেস সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, আমরা স্টার্ট করব। ওকে, হ্যাঁ, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 7। ওকে, গুণগত রসায়নের লেকচার 7। আমরা এর আগে টোটাল কয়টা লেকচার করেছি? 6টা লেকচার কমপ্লিট করেছি। ওকে, লেকচার 1 2 3 আমাদের টোটাল মানে পার উইক 3টা করে ক্লাস, রাইট? সো হচ্ছে আমরা 3টা করে ক্লাসে বিভক্ত করি আর কি প্রত্যেকটা সপ্তাহকে। সো আমাদের লেকচার 1 2 3 হয়েছে। আশা করি সবাই ক্লাসগুলো শেষ করে ফেলেছেন, রাইট? এগুলো কিন্তু পেইড ব্যাচের ক্লাস। এগুলো কিন্তু পেইড ব্যাচের ক্লাস, এগুলো কিন্তু ফ্রি ক্লাস না, আগেই বলতেছি। হ্যাঁ, এগুলা ফ্রি ক্লাস না। আর আরেকটা হচ্ছে লেকচার 4 5 6। ক্লিয়ার? তাহলে এই যে দুইটা আমাদের দুইটা পার্ট হয়েছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। লেকচার 1 2 3 এর উপরে আমাদের একটা পরীক্ষা হয়েছে, ওটাকে আমরা বলছি উইকলি 1। ওকে, উইকলি 1। আর লেকচার 4 5 6 এর উপর আরেকটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, ওইটা হচ্ছে উইকলি 2। ক্লিয়ার? সো আমরা যেই কাজটা করব, প্রথমে উইকলি 2তে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা শাউট আউট দিব। ওকে, তো উইকলি 2তে 9 জন আসলে ভালো রেজাল্ট করছে, পরীক্ষা দিছে 100 জনের উপরে। পরীক্ষা দিছে 100 জনের উপরে, বাট রেজাল্ট ভালো করেছে হচ্ছে 9 জন। তো আমরা ওই 9 জনের নামটা নিব লাইভে, যাতে করে হচ্ছে তারা ইন্সপায়ার হয় অ্যান্ড তারা যাতে হচ্ছে পরের পরীক্ষাগুলোতেও ভালো করে, যাতে করে মনে করে যে না, ওকে ফাইন, যেহেতু ভাইয়া লাইভ ক্লাসে আমাদের নাম নিয়েছে, আমরা পরের পরীক্ষাটাও আরো ভালো করে দিব। ওকে, তো আমরা একটু তাদের রেজাল্ট একটু দেখি। হ্যাঁ, তাদের রেজাল্ট একটু দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। উইকলি 2তে টোটাল 9 জন ভালো রেজাল্ট করছে, টোটাল 9 জন। এর মধ্যে প্রথম যে হয়েছে সেটা হচ্ছে অনন্যা ভৌমিক। অনন্যা আপু, সে 20-এ 19 পাইছে। এইটা আসলে এক্সপেক্টেড ছিল না, আমি এক্সপেক্ট করি নাই। অনন্যা ভৌমিক 19 পেয়েছে। সামিরও 19 পেয়েছে। 2 জন 19 পেয়েছে। তারপর আজুবা, আজুবা হচ্ছে 18 পেয়েছে। 17 পেয়েছে 3 জন। 17 পেয়েছে 3 জন। কে কে আমরা একটু দেখি। ওয়াহিদুল, শিবলি, আরেকটা হচ্ছে নুহাস। ওয়াহিদুল, শিবলি, আরেকটা হচ্ছে নুহাস। এই 3 জন 17 পেয়েছে। নাবিল পেয়েছে 16, ফয়সাল পেয়েছে 15, আর আতিকা পেয়েছে 13। আমরা আরো একজনকে কাউন্ট করতে পারতাম, ও আসলে 10 পাইছে, তাই আর ওকে কাউন্ট করি নাই। টোটাল পরীক্ষা হয়েছে 20-এর মধ্যে। টোটাল পরীক্ষা হয়েছে 20-এর মধ্যে। 20-এর মধ্যে এরা এই নাম্বারগুলো পেয়েছে। সো অবশ্যই তারা একটা তালি ডিজার্ভ করে। আপনারা ঘরে নিজেরা তালি দিয়েন, মানে এরা আসলেই খুব ভালো রেজাল্ট করেছে। ওকে, তো এই পরীক্ষাগুলো কিন্তু পেইড গ্রুপে হয়, মানে যারা কোর্স কিনছে তারা একমাত্র পরীক্ষাগুলো দিতে পারে। তারপরেও আমি পরীক্ষার প্রশ্নগুলো আসলে হালকা করে ডিসকাস করে দিব। ওরা এই খেয়াল করে দেখেন, আমাদের ক্লাস হয়েছে টোটাল কয়টা? টোটাল ক্লাস হয়েছে 6টা। না, টোটাল ক্লাস 6টা হয় নাই, টোটাল ক্লাস হয়েছে 8টা। টোটাল ক্লাস হয়েছে 8টা। এই যে উইকলি এক্সাম হইছে, উইকলি 1-এর উপর একটা ক্লাস হইছে। জাস্ট উইকলি 1-এর উপর কি একটা সলভ ক্লাস হইছে, সলভ ক্লাস। সিমিলারলি উইকলি 2 এর উপরও কিন্তু একটা সলভ ক্লাস হইছে। হ্যাঁ, উইকলি 2 এর উপরও কি হইছে? একটা সলভ ক্লাস হইছে। তার মানে টোটাল কিন্তু ক্লাস আপনারা পাইছেন 8টা। হ্যাঁ, এই দুইটা ক্লাসই আসলে পেইড গ্রুপে আছে, মানে যারা কোর্স কিনছে ওদের কাছে অ্যাক্সেস গুলো আছে। সো উইকলি 1 আর উইকলি 2 এর সলভ ক্লাসগুলো কিন্তু পেইড গ্রুপে আছে। যাই হোক, তো আমি উইকলি 2 এর প্রশ্নগুলো একবার করে ডিসকাস করে দিব, একবার করে দেখাবো আসলে প্রশ্নগুলো কতটা সহজ ছিল, কি কি প্রশ্ন ছিল, কোন কোনগুলো সহজ ছিল, কোন কোনগুলো কঠিন ছিল, এগুলো আমরা একটু আলোচনা করব। আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, আমার মনে হয় ঠিক আছে সাউন্ড। ওকে, আমি একবার সাউন্ডটা চেক করে নিচ্ছি। ছিল কোন কোনগুলো? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ওকে, তো একটু খেয়াল করে দেখেন, আমরা একটু উইকলি 2 এর প্রশ্নগুলো দেখব। উইকলি 2 এর প্রশ্নগুলো একটু দেখব। এই যেটা হচ্ছে উইকলি এক্সাম 2। উইকলি 2 এর প্রশ্নগুলো একটু যদি দেখাই, এই যে যেমন এইটা একটা প্রশ্ন ছিল, বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে পারে? এটা একটা প্রশ্ন, যে এটা সহজ প্রশ্ন ছিল। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি যদি E1 হয়, তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত হবে? এইটাও খুব সহজ প্রশ্ন ছিল।
ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি সর্বপ্রথম কে প্রমাণ করে? এটাও সহজ প্রশ্ন ছিল, এটা সবাই পারছে। বোর ইলেকট্রন কক্ষপথে কার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? এটাও সবাই পারছে। এই প্রশ্নটা অনেকে পারে নাই, এই প্রশ্নটা গুহ স্যারের বইয়ে আছে, গুহ স্যারের বই থেকে এই প্রশ্নটা নেওয়া। যদি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে, কৌণিক ভরবেগ দ্বিগুণ হয়, তাহলে নতুন ব্যাসার্ধ পুরাতন ব্যাসার্ধের এক্স গুণ হলে এক্স ইকুয়াল হোয়াট? এটা গুহ স্যারের বইয়ে আছে, এই প্রশ্নটা গুহ স্যারের বইয়ে আছে। সো এই প্রশ্নটা সবাই পারে নাই, আমরা সলভ করে দিছি। এটা আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, যারা পেইড গ্রুপে যুক্ত হন নাই কোনো সমস্যা নাই, আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এই প্রশ্নটা বাসায় একবার প্র্যাকটিস করতে পারেন, এই প্রশ্নটা অনেকে পারে নাই। ওকে, তারপর এক ইএমইউ সমান সমান কত কুলম্ব? এটাও অনেকে পারে নাই, এটা সহজ প্রশ্ন ছিল যদিও। কোন সমীকরণটি ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম প্রদর্শন করে? এটা সবাই পারছে, ডি ব্রগলি সমীকরণ, এটাও সবাই পারছে। একটি ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে, মানে এটা কি দেওয়া আছে? এটা বেগ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে ল্যামডা জিজ্ঞাসা করছে। তার মানে নরমাল সূত্র ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, এই সূত্রটা বসাইলে কিন্তু এখান থেকে ল্যামডার ভ্যালুটা বের করে ফেলা যাবে। ওকে, সো এইটাও সবাই পারছে, এটাও সবাই পারছে, ফাইন। তারপরে আসেন, এইটা অনেকে পারে নাই, এটা কেন পারে নাই আমি জানি, এটা খুবই সহজ ছিল প্রশ্ন। একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর 1 নাম্বার কক্ষপথ থেকে 4 নাম্বার কক্ষপথে গেলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? এটাও গুহ স্যারের বইয়ের প্রশ্ন। ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? অ্যান্সার হচ্ছে 16 গুণ। আপনি একবার বাসায় চেষ্টা করবেন, এটাও গুহ স্যারের বইয়ের প্রশ্ন। হ্যাঁ, গুহ স্যারের বইয়ের প্রশ্ন। তারপর ফর এ ডি ইলেকট্রন দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ, এটা সহজ প্রশ্ন, এটা সবাই পারছে। মানে এটা কোন সূত্রটা বলেন তো, এটা কোন সূত্রটা? এটাও শিখাই দিছিলাম ভাইয়া। হ্যাঁ, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টুয়াইস পাই। হ্যাঁ, কৌণিক ভরবেগের যে সূত্রটা, বড় হাতের এল এর সূত্রটা। ওকে, এই সূত্রটা শিখাই দিছি ভাইয়া, এটা ক্লাসের ভিতরে পড়াইছি, এটা সবাই পারছে। তারপর এই প্রশ্নটা অনেকে পারে নাই, এই প্রশ্নটা সহজ প্রশ্ন, একটু বুঝে বুঝে করলে অ্যান্সার করা খুব সহজ। জাস্ট একটু বুঝে রাখবেন যে এই যে সেকেন্ড এন এক্সাইটেড স্টেট, হ্যাঁ সেকেন্ড এক্সাইটেড স্টেট, কইরে কলম কইরে, হ্যাঁ সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে আসলে কয় নাম্বার শক্তি স্তর? সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে আসলে 3 নাম্বার শক্তি স্তর। এটা যে বুঝছে সে এই প্রশ্নটা খুব সহজে সলভ করতে পারছে। তো এটাও অনেকে পারে নাই, আমি করাই দিছি ক্লাসে, এটা সবাই পারছে মোটামুটি। এই প্রশ্নটা অনেকে পারে নাই, এন বাই জেড এর ভ্যালু। হ্যাঁ, এন বাই জেড এর ভ্যালু, এটা সবাই পারে নাই, এটা স্বাভাবিক, একটা দুইটা প্রশ্ন একটু কঠিন থাকবেই। এন বাই জেড এর ভ্যালু কত হবে? এন বাই জেড এর ভ্যালু কত হবে যখন তোমাকে ডাটা দেওয়া আছে? যাই হোক, ডাটা আমি আর পড়তেছি না। এই প্রশ্নটাও অনেকে পারে নাই, এই প্রশ্নটা ভাইয়া করে দিছি, এটা অ্যান্সার হচ্ছে 0.75। আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, নিজে নিজে ট্রাই করবেন। যারা ভর্তি হন নাই, যারা পেইড গ্রুপে নাই, কোনো সমস্যা নাই, তারা স্ক্রিনশট নিয়ে রাখেন, নিজে নিজে ট্রাই করেন। এর অ্যান্সার হচ্ছে 0.75। তারপর সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করে, এটা সবাই পারছে, এটাও সবাই পারছে। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসটি কত পিকোমিটার দূরত্ব অবস্থান করে? এটা অনেকে বুঝে নাই। হ্যাঁ, এটা অনেকে বুঝে নাই, কত পিকোমিটার দূরত্ব অবস্থান করে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, পিকোমিটার মানে 10⁻12, বুঝছেন? 10⁻12 মানে 1 মিটার সমান সমান আসলে 10⁻12 পিকোমিটার। এই জিনিসটা জানলেই আপনি অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই। তো বাসায় একবার করে প্র্যাকটিস করবেন এই প্রশ্নটা, অনেকে বুঝে নাই হয়তো পিকোমিটার দেওয়াতে, সমস্যা নাই, পারবে সবাই নেক্সট টাইম। এটা অনেকে পারছে, অনেকে পারে নাই, এটাও ইজি প্রশ্ন ছিল, জাস্ট ইকুয়েশন দিয়ে করতে হয়। এই প্রশ্নটা খুবই টাফ প্রশ্ন ছিল, এটা অনেকে পারে নাই, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে নাই। ওকে, মানে এখানে কি চাওয়া হয়েছে? এখানে এইচ বাই ল্যামডার ভ্যালু চাওয়া হয়েছে। এই প্রশ্নটা থেকে কি চাওয়া হয়েছে? এইচ বাই ল্যামডার ভ্যালু চাওয়া হয়েছে। এটা অনেকে পারছে, অনেকে পারে নাই। আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, একবার চেষ্টা করবেন। এটার অ্যান্সার আসবে হচ্ছে √2 MEV। √2 MEV হচ্ছে এটার অ্যান্সার আসবে। এটা অনেকে পারে নাই, যারা যারা ভর্তি হন নাই তারা তারা একবার চেষ্টা করেন। তারপর এই প্রশ্নটাও সুন্দর প্রশ্ন, ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? এটাও খুব ইজি প্রশ্ন, অর্ধেক হয়ে যাবে। মানে জিনিসটা কি, মানে হচ্ছে ভরের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ভরের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কোন সূত্র থেকে বলতে পারি? দেখেন আরের সূত্রটা আমরা পড়ছি না, আরের সূত্র কি ছিল মনে আছে? n স্কয়ার h স্কয়ার 4 স্কয়ার mze স্কয়ার, এরকম ছিল না সূত্রটা? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই জায়গা থেকে কি বলা যায়, আর এর সাথে এম এর সম্পর্কটা কি? আর এর সাথে এম এর সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? আর বাড়লে এম কমবে, বা আর কমলে এম বাড়বে, রাইট? সো ভর দ্বিগুণ করা হয়েছে, ভর করা হয়েছে কি? দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হয়ে যাবে অর্ধেক। ব্যাসার্ধ হয়ে যাবে কি? ব্যাসার্ধ হয়ে যাবে অর্ধেক।
ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধ ছিল 0.53, ইনিশিয়াল ব্যাসার্ধ কত ছিল 0.53 অ্যাংস্ট্রম, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে মানে 0.265। এটা ইজি, একদম ইজি প্রশ্ন, হ্যাঁ একদম ইজি প্রশ্ন। এই প্রশ্নটাও সবাই পারছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে, গতিশক্তি জিজ্ঞাসা করা হয়েছে, প্রথম ও দ্বিতীয় কক্ষের শক্তির পার্থক্য নির্ণয় করো, এটাও সবাই পারছে। ওই তো, যাই হোক, তো বুঝতে পারতেছেন আমাদের পরীক্ষাগুলো কিন্তু একটু প্রশ্নগুলো কিন্তু সব প্রশ্ন সহজ হয় না, মানে 20টার ভিতরে 15টা প্রশ্ন সহজ হয়, 5টা প্রশ্ন একটু কঠিন হয়। ওই 5টা প্রশ্নের ভিতরে অনেকে অনেকগুলো পারে, অনেকে অনেকগুলো পারে না, এতটুকুই পার্থক্য। ওকে, সো সবাই ভালো করতেছে, সবাই ভালো করে পড়তেছে, যারা ক্লাস রেগুলার করবে তারা এক্সাম ভালো দিবে, যারা ক্লাস রেগুলার করতে পারবে তারা ভালো করে এক্সাম দিতে পারবে, যারা ক্লাস রেগুলার করবে না তারা এক্সামে খারাপ করবে। সো আপনার উচিত হচ্ছে অবশ্যই অবশ্যই ক্লাসগুলো রেগুলার করা, ক্লাসগুলো নোট করা, দেন দেখবেন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা অটোমেটিক ভালো হচ্ছে। ওকে, তো আমরা আজকে লেকচার 7 শুরু করব। লেকচার 7 ইম্পর্টেন্ট লেকচার, এখানে আমরা সিকিউ মানে সৃজনশীলের জিনিসপত্র দেখব। তো আস্তে আস্তে আমরা পড়ালেখা শুরু করব। আমাকে একটু বলেন তো ভাইয়া, এতটুকু পর্যন্ত যা যা বলছি আপনি সবকিছু শুনতে পাইছেন কিনা? ওকে, একটু তাড়াতাড়ি, ওকে তাড়াতাড়ি, মানে ভাইয়া পড়ালেখা করতে হবে বুঝছেন, পড়ালেখা না করলে আপনি অ্যান্সার করতে পারবেন না, সোজা হিসাব, পড়ালেখা করতে হবে। √10 √2 MEV হবে, হ্যাঁ MEV হবে। ওকে, কে জানি বলছে সমানুপাতিক, এই বেটা ব্যস্তানুপাতিক হবে। ওকে ওকে ডান। এবার আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, তো আমরা এই সূত্রগুলো সবকিছু পড়ে ফেলছি, এই সূত্রগুলো সব কিন্তু ভাইয়া দেখে ফেলছি, প্রমাণ করছি, ম্যাথ করছি, সব হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট ম্যাথগুলো স্টার্ট করি, আগে ম্যাথ স্টার্ট করি দেন আমরা থিওরি পড়বো, ম্যাথ স্টার্ট করে দেন থিওরি পড়বো। প্রশ্নটা স্টার্ট করতেছি, এটা হচ্ছে আমাদের আজকের 1 নাম্বার ম্যাথ, পারা উচিত সবগুলো, আমি করাই দিব, সবগুলো করাবো না, বাট যেগুলো করানো করাই দিব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ, আজকের 1 নাম্বার ম্যাথ। 410 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, ওকে 410 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ মানে কি এটা ল্যামডা জিজ্ঞাসা করে, ল্যামডা দিয়ে দিছে, বেগুনি বর্ণের আলো, এই তো এবার একটু পড়ালেখা আছে, বেগুনি বর্ণের আলো মানে কি রে ভাই? আচ্ছা একটু পরে বলতেছি। তো বেগুনি কালারের আলো ফোটনের শক্তি ও 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত লাল বর্ণের আলোর ফোটনের শক্তির মধ্যে কোনটির ফোটনের শক্তি বেশি? ওকে ফাইন, পরে দেখতেছি। এখানে আসলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল করেন, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি কালারের আলোর, মানে একটাকে আমরা বললাম ল্যামডা ভায়োলেট, ল্যামডা ভায়োলেট কত দেওয়া আছে দেখেন 410 ন্যানোমিটার, 410 ন্যানোমিটার দেওয়া আছে। ওকে, আরেকটা দেওয়া আছে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে লাল কালারের আলো। ওকে, লাল কালার মানে আরেকটা দেওয়া আছে হচ্ছে ল্যামডা রেড, ল্যামডা রেড দেওয়া আছে, কত দেওয়া আছে 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার। ফাইন, আপনাকে বলছে কার ফোটনের শক্তি বেশি, কার ফোটনের শক্তি বেশি, দ্যাট মিন্স আপনাকে কি বের করতে বলা হয়েছে, আসলে ই বের করতে বলা হয়েছে, ভালো করে বুঝেন, ই বের করতে বলা হয়েছে। তার মানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে ই ভায়োলেট আর ই রেড কে বেশি হবে, কে বেশি হবে। আমরা একটু পরে এটার মুখে মুখে অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আগে ম্যাথের প্রসিডিউরটা খেয়াল করি। তাহলে ল্যামডা দেওয়া আছে, আমার বের করতে হবে ই, তাহলে আমাদের সূত্রটাতে যাইতে হবে। সূত্র কোনটা বলেন তো, সূত্র কোনটা বলো ভাইয়া? সূত্রই তো চিনি না, এই দেখা যাচ্ছে না সাউন্ড ঠিক আছে? আমার মনে হয় সবকিছু দেখা যাবে। ওকে, তাহলে সূত্র কোনটা? আমরা সবাই সূত্র জানি, সরি, ই ইকুয়াল কি হবে এইচ সি বাই ল্যামডা। সুন্দর করে ম্যাথটা করে ফেলেন, সুন্দর করে ম্যাথটা করে ফেলেন। এটা হচ্ছে ই ভায়োলেট, ল্যামডা ভায়োলেট, এইচ আর সি কিন্তু সবার জন্য ধ্রুবক, এই এইচ আর সি সবার জন্য ধ্রুবক। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই ফেলি, হ্যাঁ ভ্যালুগুলো বসাই ফেলি। এইচ এর ভ্যালু কি হবে 6.626 10⁻³ মানে 34, সি কত হবে 3 × 10⁸। ওকে, ল্যামডা ভি কত হবে 410 ন্যানোমিটার, ন্যানোমিটারকে ন্যানোমিটারে রাখা যাবে না, ম্যাথ করতে হবে মিটার দিয়ে, রাইট? মানে এসআই ইউনিট দিয়ে ম্যাথ করতে হয়, তাহলে 10⁻৯ গুণ করতে হবে, তাহলে কি হবে মিটার হয়ে যাবে। খেয়াল করেন, ন্যানোমিটারকে দিয়ে কিন্তু ম্যাথ করা যায় না, ম্যাথ করতে হবে কি দিয়ে, ম্যাথ করতে হবে আসলে মিটার দিয়ে, তাহলে 410 10⁻৯ মিটার। ওকে, মিটারে নিতে হবে, দেন এইখান থেকে অ্যান্সারটা আসবে। অ্যান্সারটা বের করেন, এই অ্যান্সারটা বের করেন, আমরা একটু ওই সাইডে যাই, এই অ্যান্সারটা বের করো তাড়াতাড়ি, এই অ্যান্সারটা তাড়াতাড়ি বের করেন, এই অ্যান্সারটা তাড়াতাড়ি বের করেন। এরপর
সিমিলারলি 680 ন্যানোমিটার দিয়ে কি ম্যাথ করব? না, ম্যাথ করব কি দিয়ে? ম্যাথ করব মিটার দিয়ে। ম্যাথ করব কি দিয়ে? মিটার দিয়ে। তাহলে আসেন, এখানে কি জিজ্ঞাসা করছে? ই রেড। ই রেড কি হবে বলো তো? HC বাই ল্যামডা রেড। এইচ এর ভ্যালু বসাও, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি কত? 3 × 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডা আর কত? 680 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। ওকে, তাহলে এইখান থেকে ই এর শক্তি মানে ই এর ভ্যালু বের হয়ে যাবে। ই এর ভ্যালু কিসে আসবে বলো তো? ই এর ভ্যালু কিসে আসবে? জুলে আসবে। ই এর ভ্যালু কিসে আসবে? জুলে আসবে। ই এর ভ্যালুগুলো একটু বের করে ফেলো তাড়াতাড়ি। এই যে একজন বের করে ফেলছে, একজন 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 19। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 4.85 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে ওকে, এই পরেরটা অ্যান্সার কত আসে? পরেরটা অ্যান্সার কত আসে দেখো, পরেরটা অ্যান্সার কত আসবে? পরেরটা 3 এর কাছাকাছি আসা উচিত। 2.92 10 টু দি পাওয়ার মাইনাস 19 আসবে। ওকে ফাইন। এবার খেয়াল করো, দুইটাই কি 10 টু দি পাওয়ার মাইনাস 19 এর সিরিজ। 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে কে বেশি? 4.85 বেশি নাকি 2.92 বেশি? 4.85 বেশি নাকি 2.92 বেশি? ভাই 4.85 বেশি। তাহলে কার ফোটনের শক্তি বেশি বলো? কার ফোটনের শক্তি বেশি ভাইয়া? ইভি বেশি ই আর এর তুলনায়। ইভি বেশি ই আর এর তুলনায়। সুন্দর, ইভি বেশি ই আর এর তুলনায়। এখন খেয়াল করে দেখো, এটা কি মুখে মুখে বলা যেত না? হ্যাঁ মুখে মুখে বলা যেত। কেমনে দেখেন ভাইয়া, আমরা সূত্র কি শিখছি? ই ইকুয়াল HC বাই ল্যামডা শিখছি কিনা? শিখছি। এখন চিন্তা করে দেখেন, ই এইচ আর সি তো ধ্রুবক। এইচ আর সি কি কনস্ট্যান্ট না? এটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট, রাইট? তাহলে আমরা যদি এরকম নেই তাহলে কি হবে? তাহলে ই ইকুয়াল কি হবে? ই আর ল্যামডা কি পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। ই আর ল্যামডা কি হবে? পরস্পরের ব্যস্তানুপাতিক। ফাইন। তাহলে দেখেন ব্যস্তানুপাতিক মানে কি? যার ল্যামডা বেশি তার ই কি হবে? কম হবে। যার ল্যামডা কম তার ই কি হবে বলুন তো? ই হবে বেশি, তাই না? ই বেশি হবে। তাহলে এখন চিন্তা করে দেখেন, ল্যামডা ভি, ল্যামডা ভি কত? 410 ল্যামডা ভি। আর ল্যামডা আর কত? ল্যামডা আর হচ্ছে 680। ওর ল্যামডা বেশি, ওর ল্যামডা বেশি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ল্যামডা ভি আর ল্যামডা আর, ল্যামডা ভি কম, দেখেন ল্যামডা ভি কম ল্যামডা আর এর তুলনায়। তাহলে যার ল্যামডা বেশি, যার ল্যামডা বেশি তার ই কি হবে? কম হবে। যার ল্যামডা বেশি তার ই কি হবে? কম হবে। তাহলে ই এখানে কম হবে। তাহলে ল্যামডা ভি ছোট বাট ই ভি কি? বড় হবে। কেন? যার ল্যামডা কম তার শক্তি বেশি, যার ল্যামডা বেশি তার শক্তি কম। যার ল্যামডা কম তার শক্তি বেশি, যার ল্যামডা বেশি তার শক্তি কম। সিম্পল ইকুয়েশন, ক্লিয়ার? তো এগুলা কিন্তু ভালো ভালো এমসিকিউতে আসতে পারে। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাকে বলেন ভাইয়া ওয়ান ডান, তাড়াতাড়ি বলেন এক ডান। ফাস্ট 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 ফাস্ট। ওকে, তাড়াতাড়ি বলেন এক ডান, এক ডান, এক ডান। এক ডান। ওকে, আমার মনে হয় এক নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। ডান? আরে ভেরি গুড, সুন্দর। তারপর আসো, এটা সুন্দর প্রশ্ন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভালো প্রশ্ন, হ্যাঁ ভালো প্রশ্ন। এগুলো কিন্তু খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন সবসময় মাথায় রাখবেন। ম্যাথ করতে হবে গুহ স্যারের বই থেকে। ম্যাথ করবো আমরা সবসময় গুহ স্যারের বই থেকে। ম্যাথ গুহ স্যারের বই, থিওরি হাজারি স্যারের বই। আপনার বই কেনার কোনো প্রয়োজন নেই। যা পড়ানোর আমি পড়াবো, যা করানোর আমি করাবো, যা করতে দেওয়ার আমি করতে দিব। টেনশন নেই। ওকে আসেন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি দেওয়া আছে। দেখেন, তার মানে এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, ফাইন। আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের তৃতীয় শক্তি স্তরের শক্তি। দেখেন দ্বিতীয় আর তৃতীয় শক্তি স্তরে শক্তি দেওয়া আছে। দেখেন দ্বিতীয় আর তৃতীয় শক্তি স্তরে শক্তি বলছে যখন শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে মানে কি বলতো? বিকিরণ করা মানে কি বলতো? বিকিরণ করা মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। আমরা সবাই এটা জানি। এটা সুন্দর করে লিখে রাখো, তাও সাইডে লিখে রাখো। শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে, শোষণ মানে হচ্ছে লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটের দিকে যাওয়া। লোয়ার অরবিট থেকে হায়ার অরবিট মানে নিচ থেকে উপরে যাওয়া, তাহলে শোষণ। আর বিকিরণ মানে কি? বিকিরণ মানে হচ্ছে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিট, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটের দিকে যাওয়া। তাহলে শোষণ মানে হচ্ছে লোয়ার অরবিট থেকে হায়ার অরবিট, আর বিকিরণ মানে হচ্ছে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিট। ক্লিয়ার? বিকিরণ মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, বিকিরণ মানে উপর থেকে নিচে নামা,
আর শোষণ মানে নিচ থেকে উপরে ওঠা, লোয়ার আর হায়ার। হ্যাঁ, এল মানে কি? এল মানে হচ্ছে লোয়ার, এল মানে হচ্ছে লোয়ার, আর এই আমার এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হায়ার। ওকে, আমি এইভাবে লিখলাম। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হায়ার। ফাইন। আচ্ছা, এবার আসো, তোমাকে বলছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি দেওয়া আছে ইলেকট্রনের। ওকে ফাইন। তাহলে আমাকে এখানে কি দিছে? E2 দিয়ে দিছে। হ্যাঁ, একটা ইলেকট্রনের জন্য E2 দিয়ে দিছে। E2 কত দেখেন? E2 হচ্ছে -5.475 ইন্টু 10⁻⁻12 আর্গ। ওকে ওকে। আর E3 দিয়ে দিছে, E3 দিয়ে দিছে -2.465 10⁻12। ওকে, প্রথম কথা হচ্ছে একটু দেখবেন এগুলো কিন্তু সিজিএস একক, আর্গ আর্গ এগুলো কি সিজিএস ইউনিটে দেওয়া আছে, সিজিএস ইউনিটে দেওয়া আছে। ওকে ফাইন। এখন বলছে শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় নামে বলেন? এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এটা হচ্ছে N3 আর এটা হচ্ছে N2। ক্লিয়ার? একটা হচ্ছে N3 আর একটা কি N2। এখন খেয়াল করে বলছে কি? বলছে হচ্ছে শক্তি বিকিরণ করে। বিকিরণ করে মানে কি? 3 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে গমন করে। 3 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বারে আসে, এটাই তো বিকিরণ, মানে হাই থেকে লো। ওকে আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু বলে দিই, প্রথমেই বলে দিই, মাথায় রাখবেন, যেই শক্তি স্তরটা উপরে তার শক্তি বেশি থাকে সবসময়। যেই শক্তি স্তর উপরে তার শক্তি বেশি, সবসময় মাথায় রাখবেন। E3 অবশ্যই E2 এর চেয়ে বেশি হবে। আবার মনে করেন এখানে E4 আছে, E4 অবশ্যই E3 থেকে বেশি হবে, মানে এনার্জি সবসময় উপরের দিকে বেশি থাকবে। এটা একটু সুন্দর করে নোট করে রাখেন সাইডে, যে ভাইয়া বলছি E1 থেকে অবশ্যই E2 এর শক্তি বেশি হবে, E2 থেকে E3 এর শক্তি বেশি, E3 থেকে E4 এর শক্তি বেশি, মানে এরকম আর কি জিনিসটা। এটা একটু সুন্দর করে নোট করে রাখেন। যাই হোক, আপনাকে কি বলছে? আপনাকে বলছে হচ্ছে দ্বিতীয় থেকে তৃতীয়তে, মানে তৃতীয় থেকে দ্বিতীয়তে লাভ দিয়ে আসছে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা অনেকভাবে করা যায়, আমরা আপাতত ইনিশিয়াল স্টেজ তাই ইনিশিয়াল ভাবে করব। তাহলে আমরা শক্তির পার্থক্যটা কি পাবো? ডেল ই পাবো। শক্তির পার্থক্য কি পাবো? ডেল ই। ডেল ই কি হবে? বড়টা মাইনাস ছোটটা দেন, E3 মাইনাস E2 দেন। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলবো। E3 কত? 2.465 10⁻⁻12 মাইনাস E2 কত? -5.475 10⁻⁻12। ভাই আর্গ আছে, আর্গ থাকুক, কোনো সমস্যা নাই। এই আর্গ তোরে কি করছে? তুই আগে এটা বের কর তাড়াতাড়ি, এই বিয়োগ ফলটা একটু বের করেন তাড়াতাড়ি। এই ক্যালকুলেটর কই আমার? পাইছি, তাড়াতাড়ি। এই যে এই বিয়োগ ফলটা একটু তাড়াতাড়ি বের করেন ভাইয়া। হ্যাঁ, এই বিয়োগ ফলটা একটু তাড়াতাড়ি বের করেন, বিয়োগ ফলটা তাড়াতাড়ি বের করেন, কত আসে দেখেন। তাহলে কি আসবে? -2.465 মাইনাস মানে প্লাস আর কি 5.475 3.01। হ্যাঁ, 3.01 10⁻⁻12 আর্গ আসুক, সমস্যা নেই। তাহলে ডেল ই কি পাইছি আমি? হ্যাঁ ভাই, ডেল ই পাওয়া গেছে। এটা কি আমার ডেল ই? এটা হচ্ছে আমার ডেল ই। ফাইন। এখন আপনাকে কি বের করতে বলা হয়েছে? এই ম্যাথের পরের পার্টটা এখান থেকে স্টার্ট করতেছি। হ্যাঁ, দেখেন এই ম্যাথের পরের পার্টটা ডেল ই পাইছি। এখন আপনারা কি বের করতে বলছে? আপনারা বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্রটা বসাই ফেলি। ডেল ই সমান সমান কি? HC বাই ল্যামডা, রাইট? তার মানে ল্যামডা ইকুয়াল কি হবে? ল্যামডা ইকুয়াল হবে HC বাই ডেল ই, রাইট? HC বাই ডেল ই, তাই না? ল্যামডা ইকুয়াল HC বাই ডেল ই। এখন এইচ এর ভ্যালু বসাও। 6.626 10⁻⁻34। ভাই এসআই বসাইলেন? আচ্ছা বসা না রে বাবা, তুই বসা। সি কত? 3 × 10⁸। ওকে, এবার ডেল ই কত? 3.01 10⁻⁻12। এইবার খেয়াল করেন, এটা কিন্তু আর্গে আছে, আমার নিতে হবে জুলে। আমরা কি জানি? 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। তাহলে আর্গ থেকে জুলে কেমনে নেয়? এই পড়াইছি কিন্তু, খেয়াল করেন, জুল আছে, আর্গে যাইতে চাইতেছি, তাহলে কি করব? 10⁻7 গুণ দিব, 10⁻7 গুণ দিব। আর মনে করো আর্গ আছে জুলে যেতে চাইতেছি, তাহলে কি করব? 10⁻7 ভাগ দিব, মানে 10⁻7 গুণ দিব। 10⁻7 ভাগ দেওয়া যেই কথা, 10⁻7 গুণ দেওয়া একই কথা, রাইট? তার মানে 10⁻7 দিয়ে দিব এখানে। এখান থেকে অ্যান্সার এসে পড়বে। অ্যান্সার কত? তাড়াতাড়ি বের করো।
ল্যামডা কোন এককে আসবে? এসআই ইউনিটে আসবে, মিটার এককে আসবে। একটু বের করো তাড়াতাড়ি, এখান থেকে ল্যামডার ভ্যালুটা একটু বের করে ফেলো তাড়াতাড়ি। ল্যামডার ভ্যালুটা কত আসে একটু বের করো। আমি একটু করি 6.626 10 টু দি পাওয়ার -27 সরি -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 3.01 10 টু দি পাওয়ার -12 আর -7 মানে -19 একবারে দিয়ে দিলাম। 6.6 10 টু দি পাওয়ার -7 আসছে কিনা দেখো, 6.6 10 টু দি পাওয়ার -7 আসছে কিনা, 6.603 10 টু দি পাওয়ার -7 মিটার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি শুধু ল্যামডা বের করতে বলে ওই অ্যান্সারটাকে আমরা ন্যানোমিটারে রাখবো, এটা ভদ্রতা, নেসেসারি কিছু না, ভদ্রতা। যদি শুধু ল্যামডা বের করতে বলে আমি এটাকে ন্যানোমিটারে অলওয়েজ রাখবো, শুধু ল্যামডা বের করতে বললে ন্যানোমিটারে রাখবো। তাহলে ন্যানোমিটারটা কি হবে দেখো তো। আচ্ছা এটা কি আমার ক্যামেরায় আসতেছে না? আসতেছে। তাহলে মিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে? মিটার থেকে ন্যানোমিটারে যাইতে গেলে কি করতে হয়? 10 টু দি পাওয়ার 9 গুণ দিতে হয়। আচ্ছা এটা উপরে এত সুন্দর জায়গা আছে, লেখো মিটার থেকে ন্যানোমিটারে যায় কেমনে, আর ন্যানোমিটার থেকে মিটারে যায় কেমনে, এগুলো সব সুন্দর করে পারতে হবে। মিটার থেকে ন্যানোমিটারে যেতে গেলে 10 টু দি পাওয়ার 9 গুণ দিতে হয়, আর ন্যানোমিটার থেকে মিটারে যেতে গেলে 10 টু দি পাওয়ার 9 ভাগ দিতে হয়, মানে 10 টু দি পাওয়ার -9 গুণ দিতে হয়। ওকে, তাহলে কি করব? 10 টু দি পাওয়ার 9 গুণ দিব এখানে, হ্যাঁ 10 টু দি পাওয়ার 9 মিটার আছে ন্যানোমিটার। ওকে ফাইন, তাহলে অ্যানসার ইনটু 10 টু দি পাওয়ার 9 660 660.39 ন্যানোমিটার। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এইটা আমাদের ফাইনাল অ্যান্সার, এটা আমাদের কি ফাইনাল অ্যান্সার। ম্যাথ শেষ, সুন্দর ম্যাথ। ওকে, আমাকে একটু বলো ভাইয়া, দুই ডান দুই ডান দুই ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, টাইম নেই টাইম নেই, আরো পড়া আছে, হ্যাঁ আরো পড়া আছে, তাড়াতাড়ি। -7 না এসে -19 আসে কেমনে? এই -19 কেন আসবে? এই এটা তো এমনিই দেখা যাচ্ছে ভাই। এই মিয়া, এটা -34, খেয়াল করো, -34 আর 8 কত আসে? -34 আর 8 কত আসে? +8, হ্যাঁ 8, আর এটা হচ্ছে গিয়ে 34, তাহলে 26 8 সরি 6 8 14, হ্যাঁ 26, আর এখানে কত আছে? -19, 19 আর সাথে 26, ঠিকই তো আছে ভাই। ওকে ডান ডান ডান, ওকে ডান। এবারে পরের ম্যাথ, সুন্দর ম্যাথ, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ সুন্দর ম্যাথ, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথ সুন্দর ম্যাথ। এবার আসো, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। দেখো, একজন ওয়েল্ডিং ম্যান সুরক্ষিত কালো কাচের মধ্য দিয়ে ওয়েল্ডিং করার সময়, মানে ঝালাই, মনে করো এটা যে ঝালাই, ওয়েল্ডিং করার সময় 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি বর্ণের আলো দেখতে পায়। তার মানে ওরা এখানে কি দিয়ে দিছে? ল্যামডা ভায়োলেট দিয়ে দিছে। কত? 400 ন্যানোমিটার। আমরা ম্যাথ করব কি দিয়ে? মিটার দিয়ে করব। ম্যাথ করতে হবে কি দিয়ে? মিটার দিয়ে করতে হবে, তাই মিটার নিতে হবে। ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে ল্যামডা ভায়োলেট, ফাইন ওকে। তারপর একজন পথচারী ওই একই আলোর স্ফুলিঙ্গকে দেখতে পায় 700 ন্যানোমিটার বিশিষ্ট লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো। ওকে ফাইন, এটা তোমরা করা, তোমাদের করা উচিত। তার মানে ল্যামডা রেড দেওয়া আছে, ল্যামডা রেড দেওয়া আছে কত? 700 ন্যানোমিটার, দ্যাট মিন্স 700 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। ওকে ওকে, তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে ল্যামডা ভায়োলেট দেওয়া আছে আর ল্যামডা রেড দেওয়া আছে। বলছে আলোর পার্থক্য, আলোর শক্তির পার্থক্য নির্ণয় করো। শক্তির পার্থক্য কিন্তু, হ্যাঁ এই খেয়াল করে, এখানে কিন্তু শক্তির পার্থক্য জিজ্ঞাসা করছে। সো পড়ালেখা আছে, তুমি কি করবা? ই বের করবা, তুমি কি করবা? ই বের করবা, সুন্দর করে সুন্দর করে শক্তির পার্থক্য দুটা নির্ণয় করবা। তাহলে E1 আর E2 বের করো, সে EV আর EV বের করো, HC বাই ল্যামডা ভি, আর ER বের করবা, HC বাই ল্যামডা আর। এটা আমি আর করাই দিব না, বুঝছো? এটা আমি আর করাই দিব না। সো এখান থেকে একটা অ্যান্সার পাবা, আর এইখান থেকে একটা অ্যান্সার পাবা। দেন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ডেল, তো শক্তির পার্থক্য মানে ডেল ই বের করা। তুমি দুইটা শক্তির পার্থক্য বের করে ফেলবা, মানে বিয়োগফল বের করে ফেলবা, সে ইভি মাইনাস ই আর। খেয়াল করো, একটা মজার জিনিস শিখাই, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার, তার মানে আমি কিন্তু শিওর ওর ল্যামডা কম, ওর ল্যামডা কম, ল্যামডা ভি কম, তার মানে কি বলতো? ই ভি বেশি হবে না? এই ই ভি বেশি হবে না, যার ল্যামডা কম তার ই বেশি না? ইয়েস।
আর এখানে কি যার ল্যামডা বেশি, ল্যামডা আর বেশি, দ্যাট মিন্স ওর ই কি হবে, ওর ই কম হবে, তাই না, ওর ই কম হবে। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব, শেষ। তাহলে এখান থেকে আমার অ্যান্সার এসে পড়বে, এখান থেকে অ্যান্সার এসে পড়বে। জুল এককে অ্যান্সার দিবা। তোমার মন চাইলে এটারে কিলো জুলে নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমাকে একটু বলো 3 ডান, ফাস্ট 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 বলো 3 ডান, ফাস্ট ফাস্ট। এই পড়াশোনা সময় কম, সময় কম, সময় কম। ধুমধাম ম্যাথ করে ফেলবা, ধুমধাম ম্যাথ করে ফেলবা, এত টাইম নাই। ম্যাথ করতে সময় লাগা যাবে না, ম্যাথ করতে সময় নেওয়া যাবে না বেশি, বুঝছো? এগুলা একদম বাচ্চা ম্যাথ, মানে জাস্ট ভ্যালুগুলা বসাবা, সবকিছু রেডি করা, তাই না? ভ্যালু বসাবা, কাজ শেষ, ভ্যালু বসাবা, কাজ শেষ। ওকে, বলো আর কোনো কাজ আছে এখানে? 3 ডান 3 ডান 3 ডান 3, পারবো, ভেরি গুড, সুন্দর। ওকে, এটা একটু সুন্দর ম্যাথ, মানে এটা সুন্দর ম্যাথ বলতে কি একটু পড়ালেখা আছে, একটু পড়ালেখা আছে। দেখো একটি লেজার রশ্মির ফোটনের শক্তি দেওয়া আছে, ফোটনের শক্তি দেওয়া আছে, দ্যাট মিন্স ই দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ ই দেওয়া আছে, ই দেওয়া আছে, হ্যাঁ ই দেওয়া আছে। ওরা বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে ভাই, এটা তো ই ফোটন, এটা কি ই ফোটন, তাই না? এটা ই ফোটন, এটা কিন্তু ই ফোটন দেওয়াই আছে, তাই না? ই ফোটন দেওয়া আছে, বাট এখন একটি ফোটন কেন বললো? আচ্ছা এখন জিনিসটা বুঝো, মানে একটা সোর্স, মনে করো এটা একটা লাইট, এটা একটা লাইট, ধরো আমি লাইট আঁকতে পারি না, যাই হোক, মনে করো এটা একটা লাইট, হ্যাঁ একটা টর্চ লাইট, সে এদিক থেকে ফোটন বের হচ্ছে, হ্যাঁ ফোটন বের হচ্ছে। ওকে, এখন দেখো এখানে ফোটনের শক্তির এককটা দেখে তুমি আসলে আইডিয়া করতে পারবা ফোটনের শক্তি, মানে ইপি দেওয়া আছে, ইপি দেওয়া আছে কত, মানে ফোটনের শক্তি দেওয়া আছে 8.75 10⁻⁷ কিলো জুল। কিলো জুল মানে মনে করো হচ্ছে আরো 1000, কিলো মানে কিন্তু 1000, মাথায় রাখবে। এই যে কিলো, কিলো মানে কি রে ভাই? কিলো মানে হচ্ছে 1000, তাই না? 1 মিটার 1000 কিলোমিটার, এরকম পড়ছি না আমরা ছোটবেলায়? তাহলে কিলো, কিলো মানে এটা জুল হয়ে গেছে এখন, জুল পার মোল। ইয়েস, এই জায়গাটা থেকে আসলে পড়ালেখা, মানে এই জায়গায় যে ফোটনের শক্তিটা দেওয়া আছে এটা আসলে 1 মোলের জন্য দেওয়া আছে। দেখো পার মোলের জন্য দেখো জুল পার মোল, পার মোল মানে 1 মোল ফোটনের শক্তি দেওয়া আছে। এই লাইনটা দ্বারা কি বুঝাইলো? 1 মোল ফোটনের শক্তি, এই জন্য করাচ্ছি, নাহলে করাইতাম না, বুঝছো? তাহলে 1 মোল ফোটনের শক্তি কত দেওয়া আছে? ফোটনের শক্তি দেওয়া আছে, 1 মোল ফোটনের শক্তি দেওয়া আছে 8.75 10⁻⁷ আর 3 10, 10 জুল। এই দেখো জুল পার মোল, এই দেখো জুল পার মোল, 1 মোলের জন্য শক্তি দেওয়া আছে এত জুল। বুঝছো কাহিনী? 1 মোলের জন্য, আবার আবার আবার, হ্যাঁ আবার আবার একটু ভালো করে বুঝো। 1 মোল, 1 মোলের শক্তি এত জুল, তার মানে আমি কি বলতে পারি? জুল পার মোল, পার মোলে হিসাব করা হয়েছে, পার মোলে হিসাব করা হয়েছে, মানে পুরোটার জন্য। মনে করো এটারে 1 মোল চিন্তা করলাম, 1 মোল চিন্তা করলাম, তাহলে 1 মোলের শক্তি দেওয়া আছে, 1 মোলের শক্তি দেওয়া আছে। এখন 1 মোল মানে কি ছোটবেলায় শিখছিলাম? 1 মোল মানে কি বলতো? 10⁻23 টা, টা টা, এতটা। তাহলে এতটা ফোটনের শক্তি কি হবে? 8.75 10⁻⁻, শুধু 10 জুল। তাহলে একটা, দেখো এটা মানে কিন্তু 1 মোল, এই 1 মোল মানেই কিন্তু এটা, 1 মোল মানেই কিন্তু এটা, হ্যাঁ তুমি কিন্তু আবার এই লাইনে ভাগ করে দিও না। তাহলে একটার জন্য শক্তি কি হবে বলো তো? 8.75 10⁻10 ডিভাইডেড বাই হচ্ছে ওই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.02 10⁻23। তাহলে এখান থেকে আমার একটা ভ্যালু আসবে। একটার শক্তি কত জুল? একটার শক্তি কত জুল? একটু সুন্দর করে বের করো ভাইয়া, একটু সুন্দর করে বের করো। কত আসবে এখানে দেখো? 8.75 8.75 10⁻10 6.023 10⁻23 1.45 10⁻−13 10⁻−13। ওকে, 1.45 10⁻−13 জুল আসে কিনা এখান থেকে চেক করো, অবশ্যই আসা উচিত। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এটা কি একটার শক্তি পাইছো, বুঝছো? এই যে দেখো একটা ফোটনের শক্তি পাইছো। এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বাকি কাজ তুমি করবা। এই বাকি কাজ তুমি করবা, বাকি কাজ আমার না, বাকি কাজ তোমার। আমি যতটুক পড়ানোর ওটুক পড়াই দিছি, বুঝছো? যতটুক পড়ানোর ওটুক পড়াই দিছি। তোমার বলছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, তুমি কি ই জানো? জানি, hc বাই ল্যামডা, ফাইন। তার মানে ল্যামডা কি হবে? ল্যামডা হবে hc ডিভাইডেড বাই ই। এই দেখো hc তুমি জানো, ই তুমি জানো, রাইট? তার মানে এখান থেকে কি আসবে? ল্যামডার ভ্যালুটা তুমি পাবা। ওকে ওকে,
দুই নাম্বারটা কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি। এই আমরা কি জানি বলো তো, ছোটবেলায় পড়ছিলাম এই ভি ইকুয়াল এফ ল্যামডা পড়ছিলাম, তাই না? ভি তো এখানে নাই, তাহলে সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে, মানে সরি ফ্রিকোয়েন্সি কি হবে? সি বাই ল্যামডা। ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এই কেমিস্ট্রিতে কি করি বলো তো, নিউ লিখি। এটা লিখি রাইট, নিউ। তাহলে সি বাই ল্যামডা, বুঝছো? এফ মানে হচ্ছে নিউ লেখো। নিউ ইকুয়াল কি হবে? সি বাই ল্যামডা হবে। তাহলে সি বাই ল্যামডা, সি তুমি জানো? হ্যাঁ ভাইয়া জানি। ল্যামডা তুমি কোন জায়গা থেকে পাবা? এই যে প্রথমটা থেকে পাবা। তাহলে সি জানো 3 × 10⁸। আর এটা কি 1 নাম্বার থেকে অ্যান্সার আসবে, এই যে 1 নাম্বার থেকে অ্যান্সারটা আসবে। আর 3 নাম্বার কি? 3 নাম্বার তরঙ্গ সংখ্যা। এই যে এটা পারবা না, নিউ বার। তরঙ্গ সংখ্যা মানে নিউ বার, এটা সুন্দর করে লিখে রাখো, এটাও ফিজিক্সে পড়ার কথা। নিউ বার মানে তরঙ্গ সংখ্যা মানে নিউ বার, এটা ফিজিক্সে পড়ার কথা। তরঙ্গ সংখ্যা মানে কি? 1 বাই ল্যামডা। ওকে, তাহলে তরঙ্গ সংখ্যার সূত্র কি হবে? 1 বাই ল্যামডা। দ্যাট মিন্স 1 বাই 1 নাম্বারের উত্তর। ল্যামডা কোন জায়গা থেকে আসবে? ল্যামডা আসবে 1 নাম্বার থেকে। বলো ভাইয়া, 4 নাম্বার ডান। ফাস্ট কাজ শেষ। ম্যাথ হবে তুখর মানে ধরবা করবা, মানে ম্যাথ ধরবো শেষ করবো। ম্যাথে টাইম লাগানো যাবে না, কেমিস্ট্রির ম্যাথে টাইম লাগাইলে হবে? হেই, বাচ্চা ম্যাথ এগুলা। ওকে, বলো আমরা পারবো কিনা, বলো 4 নাম্বার পারবো কিনা। আর সবসময় মাথায় রাখবা, যেমন দেখো এই যে ল্যামডা, শুধু ল্যামডা চাইছে, তো আমি এটা কিন্তু ন্যানোমিটারে রাখতেই পারি। বাট দেখো ভাই, আমার কি এই ল্যামডাটা এখানে ইউজ করতে হবে না? সো আমরা ল্যামডাটাকে মিটারে রাখবো। কেন? কারণ এই দেখো, এটা কি মিটার পার সেকেন্ড, আর এখান থেকে মিটার আসবে, তাহলে কি আসতেছে অ্যান্সার? পার সেকেন্ডকে কি বলা হয়? পার সেকেন্ডকে হার্টজ বলা হয়। তোমরা শিখছো না? পার সেকেন্ডকে হার্টজ বলা হয়। 9 তরঙ্গ চ্যাপ্টার ছিল না? ছিল মনে হয়। আর ল্যামডা বার, এই যে দেখো এখানেও কি 1 বাই ল্যামডা, তার মানে ল্যামডা দিয়ে ম্যাথ করতে গেলে ল্যামডাকে মিটারে রাখতে হয়। আর শুধু ল্যামডা বের করতে বললো, এটাকে তুমি চাইলে ন্যানোমিটারে রাখতে পারো। শুধু ল্যামডা বের করতে বলছে, তুমি ন্যানোমিটারে রাখতে পারো। বাট যখন ল্যামডা দিয়ে তুমি ম্যাথ করবা, মানে এখানে কি ফার্দার আরেকটা ম্যাথ আছে না? আছে। তো ল্যামডা যেহেতু আরেকটা ম্যাথ আছে, তুমি এটাকে কি কিসে রাখবা বলো তো? এটাকে রাখবা হচ্ছে মিটার এককে, দেন মিটার এককে রেখে ম্যাথ করবা, বুঝছো? ওকে, ডান। আমার মনে হয় এই ম্যাথ জান, সুন্দর, ভেরি গুড। এবার আসো, আচ্ছা এই যে এতক্ষণ ধরে যে দেখতেছো তুমি লাল আলো, বেগুনি আলো, দেখো ম্যাথ, এতক্ষণ আমরা ম্যাথ করছি, ম্যাথ থেকে ভাষাটা বুঝি। দেখো এখানে একটা ম্যাথ করছিলাম আমরা, কি পাইছি? একটা হচ্ছে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেগুনি বর্ণের আলো। ওমা, বেগুনি আলো কি? বেগুনি কালারের লাইট। আচ্ছা, তারপরে এই যে 700 ন্যানোমিটার তরঙ্গ বিশিষ্ট লাল বর্ণের আলো, লাল লাইট। ওমা, নীল লাইট, লাল লাইট, এগুলা কি? আচ্ছা ফাইন, এটাও তোমাদের জানা উচিত যে আমাদের সাদা আলোর ভিতরে কয়টা আলো থাকে বলো তো? 7টা আলো থাকে। বেনি আসো হ কলা, রাইট। সাদা আলোর ভিতরে কয়টা আলো থাকে? 7টা আলো থাকে। এন্ড এটা কিভাবে পাওয়া যায় বলো তো? একটা প্রিজমের ভিতরে দিলেই এই যে কালারগুলা ভাগ হয়ে যায়, রাইট। এই দেখো, একটা হোয়াইট লাইটকে তুমি যদি একটা প্রিজমের ভিতর দাও, তখন কি হয়ে যাবে? এটা 7টা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। দেখো ভালো করে তাকাও, এটাকে কি বলা হয়? এই যে বে নি আ শো হ কলা, রাইট। বেনি আসো হ কলা, খেয়াল করো, বেনি আসো হ কলা। ভাইয়া লালটা উপরে কেন? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে উপরে থাকে, বুঝছো? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে উপরে থাকে, মানে উপরের দিকে। হ্যাঁ, এই জায়গায় উপর থেকে নিচে, মানে নিচ থেকে উপরের দিকে। একটু লাল কালি দিই না, বেগুনি কালার দিই। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, খুবই আনপ্রফেশনাল লাগতেছে না ভাই? আপনার কাছে তো জিনিস আছে। ওকে ফাইন, কালারটা লাল করে দেন। ওকে, লাল করে দিন। ও, এটার ইয়া বাড়ায় না, না এটার লেন্থ বাড়ায় না। ও, থিকনেস আছে তো, আছে। হ্যাঁ, আছে। ওকে ফাইন। আরে দুনিয়া অনেক সহজ। যে কালারটা দেখা যাবে আর কি। এই যে দেখো, উপর থেকে নিচে কি, নিচ থেকে উপরের দিকে কি হয়েছে দেখো তো? এখানে ল্যামডা বাড়ছে, বুঝছো? এখানে কি হয়েছে? ল্যামডা বাড়ছে। যার ল্যামডা বেশি সে উপরের দিকে। দেখো, লালের ল্যামডা বেশি আর বেগুনির ল্যামডা কম। লালের ল্যামডা বেশি আর বেগুনির ল্যামডা কি? এটার ল্যামডা কম, মানে বেগুনির ল্যামডা কম। আর লালের ল্যামডা কি? লালের ল্যামডা হচ্ছে বেশি। তো এখন এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, মানে বর্ণালীর কনসেপ্ট আছে। আমরা আপাতত বর্ণালীর কনসেপ্টে যাব না, বাট ইন ডেপথের আলোচনাটা আগে করে ফেলবো। তো
তো নিচের দিকে হচ্ছে বেগুনি, উপরের দিকে হচ্ছে লাল, বেনি আসো হ কলা। তো এই দৃশ্য এগুলাকে বলা হয়েছে ভিজিবল লাইট, বুঝছো? এদেরকে কি বলা হয়? ভিজিবল লাইট। ভিজিবল লাইট, ওকে, মানে দৃশ্যমান আলো। কি বলা হয়? দৃশ্যমান আলো। সরি, এদেরকে বলা হয় দৃশ্যমান আলো। এটার উপরে কেন লিখতেছি আমি? এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, ওকে, ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো। তো এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোগুলার তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের যে হচ্ছে গিয়ে কি ভ্যালুগুলো একটু জানতে হবে, বুঝছো? ভিজিবল লাইট বা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু জানতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা ভাইয়া এই সুন্দর করে এখানে দিয়ে দিছি। তোমার কাজ হচ্ছে, দেখো বর্ণালী আমরা পরে পড়বো, আগে কোয়ান্টাম সংখ্যা পড়বো, তারপরে বর্ণালীতে যাব। বাট যাওয়ার আগে ম্যাথগুলো করার জন্য আমাদের যেই যতটুকু লাগবে অতটুকু আগে পড়ে ফেলো। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু জানতে হবে, মানে রেঞ্জটা অ্যাটলিস্ট জানতে হবে। এই দেখো, বেনি আসো হ কলা, এই জায়গায় ইংলিশটা আছে, এই যে ভায়োলেট, ইন্ডিগো, তারপর হচ্ছে ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ওকে। আচ্ছা, আর এখানে কালারগুলোর রেঞ্জ দেওয়া আছে, ওকে। এই যে দেখো, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত দেখো তো? 380 থেকে 424। নীলের কত? 424 থেকে 450। আসমানি কি? 450 থেকে 500, এটা কিন্তু ন্যানোমিটার কিন্তু, হ্যাঁ। সবুজ হচ্ছে 500 থেকে 575, হলুদ হচ্ছে 575 থেকে 590, কমলা হচ্ছে 590 থেকে 647, আর লাল হচ্ছে 647 থেকে 780। একটু আগে আমরা যে ম্যাথ করছিলাম মনে আছে? বলছিল 400 ন্যানোমিটারের বেগুনি আলো। দেখো, 400 ন্যানোমিটারের বেগুনি আলো, একটু আগে ম্যাথ করছি না? ম্যাথ করছি। এই দেখো, 400 ন্যানোমিটার কি এটার ভিতরে না? ভিতরে। আবার একটু আগে ম্যাথ করছো 700 ন্যানোমিটারের লাল আলো, রাইট? 700 ন্যানোমিটারের লাল আলো, দেখো তো 700 এর ভিতরে আছে কিনা? ইয়েস। এগুলো কিন্তু সব ন্যানোমিটার একক। সব কি একক? ন্যানোমিটার একক, ওকে, সব ন্যানোমিটার এককে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়ালেখা পরে করব, বুঝছো? আপাতত তোমার এগুলো নিয়ে বিস্তারিত জানতে হবে না, বর্ণালীতে আমরা পরে ঢুকবো। ম্যাথের খাতিরে, মানে ম্যাথ করার খাতিরে তোমার এই বেসিকটা একটু জানতে হবে, যে আমরা যে 7টা কালার দেখতে পাই, এই কালারগুলার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা লাগবে, বুঝছো? তো বেগুনি মানে এই রেঞ্জটা হালকা পাতলা আইডিয়া থাকলেই হবে। 380 থেকে 424 ভিতরে হচ্ছে বেগুনি, নীল হচ্ছে 424 থেকে 450 ভিতরে। এই রেঞ্জটা হালকা পাতলা একটু নোট করে ফেলবা, ওকে। সুন্দর করে বলো তো ভাইয়া, নোট ডান বলো একটু তাড়াতাড়ি, একটু সুন্দর করে নোট করো, বলো নোট ডান। এই স্ক্রিনশট মাইরো না, বুঝছো? স্ক্রিনশট মাইরো না, তোমরা ফাঁকিবাজ, তোমরা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মাইরো না। বলো হ্যাঁ, নোট ডান, ফার্স্ট নোট করো, নোট করে তারপরে হচ্ছে গিয়ে বলো নোট ডান। ক্লিয়ার? সবগুলাই মুখস্থ করব? আচ্ছা, এগুলো আসলে কি মুখস্থ করা লাগবে না, ম্যাথ করতে করতে অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? ম্যাথ করতে করতে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবা, বুঝছো? প্র্যাকটিস করতে করতে শিখে যাবা, বুঝা গেছে? প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। তো আপাতত মুখস্থ করার দরকার নাই, ওকে। আপাতত মুখস্থ করার কোনো দরকার নাই। এগুলো একটু সুন্দর করে স্ক্রিনশট নিও না, বুঝছো? স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট নোট করো, নোট করে তারপরটা পরেরটা পরে বুঝবা, ওকে। নোট ডান, আরে ভেরি গুড, সুন্দর। এরপর রিডবার্গ সমীকরণ, এই যে এখন আসলে পড়ালেখা, দেখো আমরা বর্ণালীতে না ঢুকে রিডবার্গ সমীকরণ বের করে ফেলতে পারবো, প্যারা নাই, প্যারা নাই, বের করে ফেলতে পারবো। কেমনে বের করবো? আমরা বোরের সূত্র জানি কিনা, বোরের সূত্র থেকে রিডবার্গের সমীকরণ আমরা প্রমাণ করবো। এখন হচ্ছে প্রমাণ, এখনের ক্লাসটা হচ্ছে প্রমাণ। এখন আমরা প্রমাণ করব, সুন্দর করো, মনোযোগ দিও। প্রমাণ করব। প্রমাণটা তোমার পরীক্ষার জন্য লাগবে না, প্রমাণ লাগবে না, বাট প্রমাণটা এখন শিখবা। প্রমাণ লাগবে না, প্রমাণটা ভাইয়া শিখাবো, শিখানো পর্যন্ত তুমি দেখবা, এরপরে ভুলে যাবা। কি বলছি? প্রমাণটা তুমি দেখবা, তারপরে ভুলে যাবা। প্রমাণটা তুমি দেখবা, পরে ভুলে যাবা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমার N1 আর এটা হচ্ছে আমার N2। ক্লিয়ার? এইখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করতেছে, তাহলে এই ইলেকট্রনের শক্তিটা হচ্ছে আমার E2, আর এই ইলেকট্রনের শক্তি কি হবে? আমার E1, রাইট? N2 থেকে N1 মানে জাম্প করতেছে, এখানে উপর থেকে নিচে নামতেছে, মানে বিকিরিত শক্তি, ওকে। বিকিরণ, এখানে কি ঘটতেছে? বিকিরণ ঘটতেছে, আমরা বলেই নিলাম বাই ডিফল্ট বিকিরণ ঘটতেছে, ওকে ফাইন, কোনো প্যারা নাই। এখন তুমি আমাকে বলো তো এনাম ভাই, ডেল ই কি হবে? বলো ডেল ই কি হবে? ডেল ই,
ডেল ই কি হবে ভাইয়া? ডেল ই হবে E2 মাইনাস E1। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, মুখস্থ করা লাগবে না, এটা মুখস্থ করার কিছু নাই। ডেল ই মানে শক্তি, ওদের শক্তির পার্থক্যটা কি হবে? E2 মাইনাস E1। ওকে, সুন্দর, ভেরি গুড। ওকে, এবার E2 এর সূত্র বসাও। এই E2 এর সূত্র তো এনাম ভাই ভুলে গেছি, ভুলে গেছি সূত্র। এই যে ই এর সূত্র, এই যে ই এর সূত্র। পড়াইছি কিনা বলো, পড়াইছি কিনা? হ্যাঁ ভাই পড়াইছি। দেখ এনাম ভাই, আপনি আমাকে বলেন তো আপনার মনে আছে কিনা দেখি, আপনার মনে আছে কিনা দেখি। আচ্ছা, আমি আমি জানি না আমার মনে আছে কিনা, ট্রাই করি। ওকে, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে ফাইন। এখন ভাইয়া, সরি, এন স্কোয়ার, সরি, এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন খেয়াল করেন, এটা কিন্তু এন না, এটা N2। কেন? E2টা কার? E2টা হচ্ছে N2 এর, রাইট? তার মানে আমরা এখানে কি দিব? N2 দিব। ওকে 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 ওকে, এবার মাইনাস, এই মাইনাস তো এই জায়গার মাইনাস, আবার E1, মনোযোগ দিও, হ্যাঁ, E1 ইয়ান কি হবে? মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴। ওকে আনাম ভাই, ওকে। তারপর n1 স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে আনাম ভাই, ঠিক আছে, ফাইন। এখন খেয়াল করো, আমরা একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম দেখেন ভাইয়া, এই জায়গাতে শুধুমাত্র এই যে জেড আর এন, এইগুলা বাদে বাকি সব ধ্রুবক, রাইট? জেড আর এন বাদে কি বাকি সব ধ্রুবক না? জেড আর এন কিসের উপর ডিপেন্ড করে? প্রশ্নের উপর ডিপেন্ড করে, রাইট? জেড আর এন কিসের উপর ডিপেন্ড করবে? প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আর বাকিগুলা তো ধ্রুবক জিনিস। ওকে, একটা কাজ করি আনাম ভাই, কি কাজ করব? আমরা একটা কাজ করি, সব যেগুলো মিলছে এগুলো কমন নিয়ে নেই। ওকে 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 ওকে, আগে একটা কাজ করেন, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। এই দেখো, মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে না? প্লাস হয়ে গেছে। এখানে মাইনাস আছে আর এই যে এই জায়গার একটা মাইনাস আছে, সো এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, রাইট? এইটা একটা পার্ট। ওকে ওকে, এখন মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। আগে আমরা এই পোর্শনটাকে লিখি, তারপর আমরা এই পোর্শনটাকে লিখবো। ওকে, বেশি প্যারা দিচ্ছি, বেশি প্যারা দিচ্ছি। প্লাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ n1 স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস, এই যে এটা কিন্তু মাইনাস থাকতেছে, দেখো এটা মাইনাস, আরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা কিন্তু প্লাস। কেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার এটা বসাই ফেলো, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ n স্কোয়ার এইচ স্কোয়ার n2 স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে ওকে, কাটাকাটি কিন্তু যায় না, কাটাকাটি যায় না কিন্তু আবার, হ্যাঁ, ভুলো এই ভুল করো না। 2 পাই স্কোয়ার এম e⁴ এইচ স্কোয়ার। দেখো একটু কমন যায়, ভালো করে তাকাও, একটু কমন যায়। 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার এম e⁴ আর এইচ স্কোয়ার, দুইজন যে দুই জায়গাতেই আছে, তাহলে কমন গেল। জেড স্কোয়ারও দুই জায়গাতে আছে, তাহলে কমন গেল। কেন জেড স্কোয়ারটা আলাদা রাখলাম কেন? কারণ জেড জেড তো প্রশ্নের উপর ডিপেন্ড করে ভাই, জেড প্রশ্নের উপর ডিপেন্ড করে। ওকে, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ক্লিয়ার? দেখো একটু পুরো আলাদা, একটু পুরো আলাদা, মানে জাস্ট কমন নিছি। 2 পাই স্কোয়ার এম ই4 এইচ স্কোয়ার জেড স্কোয়ার। দেখো জেড স্কোয়ার দুই জায়গাতে আছে, জেড স্কোয়ারও কিন্তু কমন। কেন জেড স্কোয়ারটাকে আলাদা লিখলাম? কারণ এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। জেড স্কোয়ারটা কিসের উপর ডিপেন্ড করবে? প্রশ্নের উপর। আর এই যে এতটুকু প্রশ্নের উপর ডিপেন্ড করবে, তাই না? আর একটু হচ্ছে ধ্রুবক, একটু হচ্ছে ধ্রুবক। 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, সরি একটু আরেকবার, এই যে দেখো 2 পাই স্কোয়ার এম e⁴ এইচ স্কোয়ার, এগুলো ধ্রুবক। 2 পাই স্কোয়ার এম e⁴ এইচ স্কোয়ার, এগুলো ধ্রুবক। ধ্রুবকটাকে আলাদা লিখলাম। জেড স্কোয়ারটাকে প্রশ্নের উপর ডিপেন্ড করবে, একটু প্রশ্নের উপর ডিপেন্ড করবে, মানে জেড আর এন সবসময় প্রশ্নের উপর ডিপেন্ড করে, তাই না? জেড আর এন সবসময় প্রশ্নের উপর ডিপেন্ড করে। জেড এন কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, উপর ডিপেন্ডেন্ট, রাইট? ডিপেন্ড করে, ডিপেন্ড করে, রাইট? একটু আমরা জানি জানি। এবার আসো মজা 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 দিই। আগে বলো এতটুকু বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো এতটুকু বুঝছো কিনা, এই তাড়াতাড়ি বলো এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝলে অনেক কিছু হয়ে যাবে, একটু বুঝতে হবে, বুঝছো? আগে বলো এতটুকু বুঝছি ভাইয়া, হ্যাঁ, মানে একটু কঠিন জিনিস তো, তাই হচ্ছে গিয়ে তোমার একটু টাইম নিচ্ছে আর কি। বলো এতটুকু বুঝছো কিনা, বলো। এতটুকু বুঝলে অনেক কিছু বোঝা হয়ে যাবে, তোমার টেনশন নাই, ঠিক আছে? এতটুকু বুঝছো কিনা বলো তাড়াতাড়ি।
পানি পানি, আরে ভেরি গুড, পানি পানি। ওকে, বুঝছে এতটুকু? বুঝছে, আরে ভেরি গুড, সুন্দর। এবার আসো একটা কাজ করি, আমরা একটু এই জিনিসটাকে কপি করে নেই। ওকে ফাইন। তোমরা তোমরা কিন্তু কোনো আকাম করো না ভাই, তোমরা খাতার ভিতরে কোনো কাটাকাটি করবে না, যা করার আমি করব, বুঝছো? যা করার কে করবে, যা করার আমি করব। আমি উপরটুকু মুছে দিলাম, মানে আমার তো আসলে পেজ ছোট তাই না, এই জন্য আমরা একটু রাখলাম, মানে আগেরটুকু আছে কিন্তু আছে, বাট আমি একটু পর্যন্ত রেখে দিলাম। ক্লিয়ার? ওকে ভেরি গুড, সুন্দর। এবার আসো, এবার একটা জিনিস চিন্তা করে দেখো, মনোযোগ দিও, হ্যাঁ। এই যে ডেল ই, ডেল ইর জায়গায় আমি কি লিখতে পারি দেখো তো, এইচ সি বাই ল্যামডা লিখতে পারি কিনা বল। দেখো ডেল ইর জায়গায় আমি কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। আরে আরাম ভাই আপনি তো চালাক আছেন, ডেল ইর জায়গায় কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তুমি বারবার লিখো না, একবার লিখলেই হবে। তাহলে ডেল ইর জায়গায় কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা লেখা যায়। ওকে ফাইন। এখন একটা কাজ করা যায়, দেখেন তো, আমি যদি ল্যামডাটাকে শুধু রেখা দিই, শুধু ল্যামডাকে রেখা দিই, শুধু ল্যামডাকে রেখা দিই, আর এই যে এইচ সি কে আমি যদি অন্য সাইডে নিয়ে যাই, ভালো করে তাকাও, এইচ সি কে যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই, ও কি নিচে নেমে যাবে না? এই এইচ সিটা অন্য জায়গায় নিলে নিচে নেমে যাবে না? নিচে নেমে যাবে, রাইট? এইচ সিটা নিচে নেমে যাবে। ফাইন ফাইন ফাইন। তাহলে আসো, 2 পাই স্কয়ার এম ই 4, এই যে এইচ স্কয়ার, আর এই যে এইচ সি, হ্যাঁ এই যে এইচ সি, এইচ সিটা এখানে নেমে গেল, দেখো এইচ সিটা এখানে নেমে গেল। ক্লিয়ার? এই যে এইচ সি, আমি কিন্তু কালারটাও মিলাই দিলাম। ফাইন ফাইন। আর একটু কি, একটু তো যা আছে তাই থাকবে। আরে এনাম ভাই আপনি তো বহুত চালাক, আপনি কপি করে দিচ্ছেন, আমি তো কপি করতে পারি না। ওকে, তুমি তুমি হচ্ছে গিয়ে, তোমার তো আর স্মার্ট বোর্ড নাই, তুমি লিখো, বারবার লিখো। ওকে আচ্ছা ফাইন। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে 1 বাই ল্যামডা, মনোযোগ দিও, হ্যাঁ এই যে এখন পড়ালেখা শেষ, 1 বাই ল্যামডা, মনোযোগ দিও, এই পুরাটা জিনিস ধ্রুবক, ভালো করে তাকাও। 2 জানি জানি, পাই মানে কি 3.1416, এম মানে কি 9.3 10 টু দি পাওয়ার মাইনাস 31, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে ওই 31 না দাও 28 দিবা, সিজিএস ইউনিট চিন্তা করো। ই মানে কি 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। তারপর এইচ মানে কি 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27। সি মানে কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, মানে আমরা সিজিএস কাউন্ট করলাম, কিছুই করা লাগবে না, ইজি করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে এই পুরাটা জিনিস ভালো করে তাকাও, এই পুরাটা জিনিসকে, এই পুরাটা জিনিসকে আমরা কি করতে পারি, ভ্যানিশ করে দিতে পারি, মানে এই পুরোটা জিনিসকে আমি কাউন্ট করতে পারি। কেন? এগুলো ধ্রুবক। আর জেড আর এন কি প্রশ্নের উপর ডিপেন্ড করে, জেড আর এন কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে এটুককে আমরা বাদ দিয়ে দিলাম, এটুকের জায়গায় এই যে এতটুকুর জায়গায়, হ্যাঁ এতটুকুর জায়গায় আমি কি লিখবো, এই যে লাল, লাল, এই লালটার জায়গায় আমরা লিখবো আর এইচ। আর এইচ মানে কি, ওই যে নাম লেখা আছে রিডবার্গ, আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক। ওকে, মানে এগুলো সব ধ্রুবক, এগুলোকে একসাথে লেখা হয় রিডবার্গ ধ্রুবক। জেড স্কোয়ার 1 বাই n1 এর স্কোয়ার আর 1 বাই n2 এর স্কোয়ার। শেষ, আমাদের কাজ শেষ। সুন্দর করে ইকুয়েশনটা নোট করে ফেলো। এই যে দেখছো আমাদের সূত্র হয়ে গেছে, সূত্র রেডি হয়ে গেছে। এখন এই আর এইচ এর ভ্যালু কি হবে ভাই, আর এইচ এর ভ্যালু কি হবে, সুন্দর মতো লিখে ফেলো। আর এইচ কে কি বলা হয়, আর এইচ কে বলা হয় হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আচ্ছা এটা আমরা পরে আলোচনা করতেছি, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। বলো ভাইয়া, বক্স ডান, বলো বক্স ডান, বক্স ডান, বক্স ডান। দেখছো একদম ধর তক্তা মার পেরে, কোনো কথা নাই, এগুলো কোনো ব্যাপার হইলো বেটা। বক্স ডান তাড়াতাড়ি। এই যে সূত্র, এটা দিয়ে আপনাদের সিকিউতে প্রশ্ন আসবে। কোন জায়গায় আসবে প্রশ্ন, সিকিউতে প্রশ্ন আসবে। এটা দিয়ে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসবে। এটা দিয়ে কোন জায়গায় প্রশ্ন আসবে, ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসবে। এটা দিয়ে কোন জায়গায় প্রশ্ন আসবে ভাইয়া, বুয়েটে প্রশ্ন আসবে। তার মানে বুঝতে পারতেছেন, এই একটাই ইকুয়েশন দিয়ে সিকিউতে প্রশ্ন আসে, ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে, বুয়েটেও প্রশ্ন আসে, মেডিকেলে এত বেশি আসে না। তো সুন্দর করে বলেন বক্স ডান, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ওকে, আর এর মান কত একটু পরে বলতেছি, আর এর মান একটু পরে বলতেছি, হ্যাঁ আর এর মান একটু পরে বলতেছি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার এই যে এত যে প্রমাণ, এই প্রমাণগুলো কিন্তু মনে রাখার দরকার নাই। এখন আপনি কি করবেন, মনে মনে, এখন আপনি মনে 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 এই মনে 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 এরই কাইটটা দেন, মনে মনে এখন যা হবে সব মনে মনে। ওকে, কাইটেন না, কাইটেন না, কাটলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আপনি মনে মনে এগুলা কাইটা দেন, মনে মনে এগুলা কাইটা দেন। ওকে সরি, মনে মনে এগুলা কাইটা দেন। কি হইলো, ওকে বলো বক্স ডান। ওকে ডান ডান ডান, ওকে ফাইন।
এবার আসো, তাহলে রিডবার্গ সমীকরণটা একটু সুন্দর করে আবার লেখো, আবার লেখো। এই এই ইকুয়েশন যতবার লিখবা ততবার তোমার সলভ হবে, বুঝছো? যতবার লিখবা ততবার তোমার কাজ হবে। 1/λ আর এইচ জেড স্কোয়ার 1/n1 এর স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো 1/λ কেন ভাই? একটু আগে আরেকটা জিনিস বলছিলেন, নিউ বার বলছিলেন, মনে আছে? নিউ বার বলা হয়েছিল, ইয়েস। তাহলে সুন্দর করে এই জিনিসটাকে বক্সে ঢুকায় ফেলো, সুন্দর করে এই জিনিসটাকে বক্সে ঢুকায় ফেলো। ওকে ফাইন। এখন চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, নিউ বারের পরিচয় কি? তরঙ্গ সংখ্যা বা কম্পাঙ্ক সংখ্যা, হোয়াটএভার। ওকে, ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। সুন্দর করে নোট করো। আর এইচ, আর এইচ মানে কি? রিডবার্গ ধ্রুবক। আর এইচ মানে কি? রিডবার্গ ধ্রুবক। ওকে, আচ্ছা। জেড মানে কি? জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। ক্লিয়ার? ওকে, এখন এটা কিন্তু প্রশ্নের উপর ডিপেন্ড করবে, রাইট? প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যেমন চিন্তা করো, যেমন মনে করো তোমাকে দিল সোডিয়াম, সোডিয়াম দিবে না, যাই হোক, মনে করো হাইড্রোজেনের জন্য জেড ইকুয়াল কত বলো তো? 1। মনে করো তোমাকে বললো হিলিয়াম, তাহলে জেড ইকুয়াল কত হবে? জেড ইকুয়াল 2। মানে হিলিয়াম কি দেয়? হিলিয়াম প্লাস দেয়। মনে করো লিথিয়াম 2 প্লাস দিল, মানে লিথিয়াম 2 প্লাস দিল, তাহলে জেড ইকুয়াল কত হবে বলো তো? জেড ইকুয়াল হবে হচ্ছে 3, তাই না? মানে এটা কিন্তু প্রশ্নের উপর ডিপেন্ড করবে, তাই না? মনে করো তোমাকে দিল বেরিলিয়াম 3 প্লাস, তাহলে জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু হবে হচ্ছে 4। ক্লিয়ার? এগুলো কিন্তু পুরাটাই প্রশ্নের উপর ডিপেন্ড করবে। পুরাটাই কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? প্রশ্নের উপর ডিপেন্ড করবে। ওকে, এই পুরোটাই কি প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট, মানে যা দিবে তুমি ওই হিসেবে কাজ করবা। ওকে, এখন n1 আর n2 এর পরিচয় পরে আসতেছে। আর এইচ, আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক। এই জায়গাটা একটু পড়ালেখা আছে, দেখো। আর এইচ বা রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবকের ভ্যালু কত? দেখো আমি সবসময় যেটা, মানে যেটা সবসময় যেভাবে করাই আর কি, 109.678 সেন্টিমিটার ইনভার্স 1, এটা হচ্ছে ভ্যালু। ভাইয়া এইখানেও সিজিএস? আপনি তো ভাই প্রচুর খারাপ মানুষ, আপনি সব সিজিএস এ করাচ্ছেন। ওকে, প্যারা নাই। ওকে, তাহলে 109.678 এটা কি আমার সেন্টিমিটার ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1, এই একক হচ্ছে আমার এইটা। সুন্দর করে লেখো ভাইয়া, একটু পরে যখন ম্যাথ করাবো তখন তুমি মানে আরামসে বুঝবা, বুঝছো? আরামসে বুঝবা, তোমার পেরেশানির কিছু নাই, পেরেশানির কিছু নাই, ঠিক আছে? আর এই 109.678 সেন্টিমিটার ইনভার্স 1, এটা হচ্ছে একক। একটা জিনিস সুন্দর করে লিখে রাখো ভাইয়া, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যায় কিভাবে? 10⁻⁷ গুণ করতে হয়, 10⁻⁷ গুণ করতে হয়। জাস্ট এই জিনিসটা লিখে রাখো। কেন লিখতে বলছেন না ভাই? এটা পরে বুঝবা, পরে বুঝবা, পরে বুঝবা, পরে বুঝবা। ক্লিয়ার? এটা একটু সুন্দর করে নোট করে রাখো। আবার মনে করো ভাই আমি সেন্টিমিটার থেকে মিটারে যাব, ছি, এটা কিছু হইল? মিটারে যাব মানে এটা কিন্তু বড় একক, তখন কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? মানে 10⁻⁻2 দিয়ে গুণ করবা। ওকে, এই জিনিসগুলো একটু নোট করে রাখো। আচ্ছা, আমি দুইটা বক্সে আলাদা না করে একটাতে করাই দিই, বুঝছো? তাহলে তোমার জন্য ইজি হবে। সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ন্যানোমিটার, এটা হচ্ছে আমার মিটার। সুন্দর করে নোট করো, যা শিখাচ্ছি যেভাবে শিখাচ্ছি এভাবে কাজ করবা, তোমার পরীক্ষার জন্য ইজি হবে। 10⁻⁷ দিয়ে গুণ করব, আর এখানে 10⁻⁻² দিয়ে গুণ করব। ক্লিয়ার? জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু তোমার কাজ। এখন একজন পণ্ডিতি করে বলবে ভাইয়া মিটার থেকে ন্যানোমিটার কিভাবে যে, হ্যাঁ বেটা 10⁹ গুণ করতে লিখতে হয়ে যায়, তাই না? ওকে, যাই হোক, এটা একটু আগে লিখে দিয়েছিলাম, তাই না? এই জিনিসটা লিখে রাখো, এটা তোমাকে এখানে হেল্প করবে। এই ম্যাথগুলোর ক্ষেত্রে এটা তোমাকে হেল্প করবে। কেমনে হেল্প করবে তোমার জানার প্রয়োজন নাই, ম্যাথ করার সময় অটোমেটিক দেখবা। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে n1 এর পরিচয় কি আর n2 এর পরিচয় কি? তুমি নিজে বলবা, তুমি নিজে বলবা n1 এর পরিচয় কি ছিল আর n2 এর পরিচয় কি ছিল। n1 এর পরিচয় ছিল ভাইয়া এই যে মানে লোয়ার অরবিট, ভালো করে তাকাও, এটা কিন্তু লোয়ার মানে নিচের শক্তি স্তর, আর n2 ছিল উপরের শক্তি স্তর, তাই না? তার মানে আমি বলতে পারি 1 বাই, এই যে n1 আসলে কি? n1 আসলে হচ্ছে লোয়ার অরবিট, লোয়ার। আর n2 কি বলতো? n2 হচ্ছে হায়ার, n2 কি? হায়ার। এই জিনিসটা একটু তুমি নোট করে রাখতে পারো। তার মানে একটা জিনিস খেয়াল করো, অলওয়েজ খেয়াল করবা n1 এর ভ্যালুটা অলওয়েজ n2 থেকে ছোট হবে না বলতো?
n2 হচ্ছে লোয়ার মানে হায়ার, সরি হায়ার থেকে যখন লোয়ারে আসবে অবশ্যই n2 এর ভ্যালুটা বড় হবে। তুমি বলবো আল্লাহ এনাম ভাই তাহলে তো নেগেটিভ আসবে, নেগেটিভ আসার চান্স নাই কেন, 1/, করতেছো দেখো 1/, দেখো 1/, ছোট মানে কি 1/, ছোট মানে একটু বড় তাই না, 1/, ছোট মানে হচ্ছে বড়, সো তোমার প্যারা নাই তো। তাহলে 1/n1, n1 যদি ছোট হয় তোমার সমস্যা কি, 1/n1 তো করতেছো তার মানে এটা বড় হয়ে যাবে, রাইট, বড় হয়ে যাবে। তাহলে n1 থেকে n2 কি অলওয়েজ বড়। আরেকটা ভাষা তুমি মনে রাখতে পারো, এটা আমি খুবই পছন্দ করি, n1 মানে কি আসলে, n1 মানে আসলে যেখানে এসে পৌঁছাইছে। যেমন মনে করো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছো, ঢাকা থেকে চট্টগ্রাম গেছো তার মানে ঢাকাটা কি, ঢাকাটা হচ্ছে আমার n2, মানে আমি রওনা দিছি কোন জায়গা থেকে, n2 হচ্ছে রওনা দিছো কোন জায়গায়। আর এই চট্টগ্রাম মানে কি, চট্টগ্রাম মানে হচ্ছে, চট্টগ্রাম মানে হচ্ছে তুমি পৌঁছাইছো কোন জায়গায়, n1, এইভাবেও তুমি চিন্তা করতে পারো। তার মানে n2 হচ্ছে মানে এই জায়গায়, n1 হচ্ছে আমার যেখানে আমি পৌঁছাইছি, ওকে, যেখানে আমার ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল। আর n2 কি, n2 হচ্ছে আমার রওনা দিছি যে জায়গা থেকে, হ্যাঁ ইনিশিয়াল, ইনিশিয়াল তুমি বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো, ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল আর এটা হচ্ছে আমার ফাইনাল, তুমি বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো। মানে তুমি রওনা দিছো কোন জায়গা থেকে, তুমি পৌঁছাইছো কোন জায়গায়, এইটা হচ্ছে আসলে পড়ালেখা। তো এই জায়গায় সবগুলা পরিচয় হয়ে গেছে। আমাকে বলো ভাইয়া সূত্র ডান, আমাকে একটু বলো ভাইয়া সূত্র ডান, বলো সূত্র ডান, এই বলো সূত্র ডান। আমরা একটু পরে ম্যাথ করব, সমস্যা নাই। এইটা দিয়ে তোমার সবকিছু করতে হবে, এটা দিয়ে তোমার সিকিউ করতে হবে, এটা দিয়ে তোমার এমসিকিউ করতে হবে, এটা দিয়ে তোমার ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে, এটা দিয়ে তোমার বুয়েটের প্রশ্ন সলভ করতে হবে। বুঝতেই পারতেছো এই ইকুয়েশনটা নিয়ে আমাদের প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। ওকে, সো আমাকে বলো সূত্র ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কিচ্ছু করা লাগবে না, হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাবা, বুঝছো, হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাও তাইলেই হবে। যারা যারা ক্লাস, যাদের ক্লাস করতে, ক্লাস খুঁজতে সমস্যা বুঝছো, তারা এটা কাজ করতে পারো, হাসানের নাম ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা মনে হয়। এই দেখো হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাও, এই যে দেখো হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাবা, হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাবা, বুঝছো, হাসানের নাম ইউটিউব চ্যানেলে গেলে এক যে প্লেলিস্টে ঢুকবা, প্লেলিস্টে ঢুকবা, এই যে দেখো এখানে 26-এর এই যে এইচএসসি 27 গুণগত রসায়ন লেখা আছে, এখানে চাপ দিলেই তুমি ইয়া পেয়ে যাবে। কি রে ভাই এটা কই, হেই, যাই হোক, এই যে এই জায়গায় চাপ দিবা, এই যে এই দেখো গুণগত রসায়ন 1, এই যে লেকচার 1 2 3 4 5 6 দেওয়া আছে, ঠিক আছে দেওয়া আছে, সো প্যারা নাই। ওকে, ওকে ডান, ডান, ওকে ডান। এবার আসো, কই 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 কই, আচ্ছা ফাইন, এইবার একটু তুমি একটু আমাকে একটু বলো, আগে একটু বলবা, বল। মনে করো একটা ইলেকট্রন, আমরা একটা জিনিস সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছিলাম, দেখো যদি আমাকে এরকম বলে দেয় কে এল এম এন, এরকম শিখছি না আমরা শক্তি স্তরের নাম, তাহলে কে মানে কি বলতো, n equal 1, n equal কি n equal 2, m equal কি n equal 3, n equal কি n equal 4, রাইট। সো এই যে দেখো কে এল এম এন, এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করো, এন থেকে লাভ দিয়া এলে আসলো, এন থেকে লাভ দিয়ে এলে আসলো, তুমি আমাকে বলো n1 ইকুয়াল হোয়াট, n2 ইকুয়াল হোয়াট, বলো দেখি তুমি বুঝছো কিনা। তোমাকে বললাম এন থেকে লাভ দিয়ে এলে আসলো, এন থেকে লাভ দিয়ে এলে আসলো, এন থেকে লাভ দিয়ে এলে আসলো, বলো n1 কি হবে, n2 কি হবে। যারা যারা ক্লাসটা করছো এরা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। ওকে, এন থেকে লাভ দিয়ে একটা ইলেকট্রন এল শক্তি স্তরে আসলো, বলো n1 কত হবে, n2 কত হবে, বলো। ক্লিয়ার, তাড়াতাড়ি। কত হবে বলো, ট্রাই করো। ওকে, তো দেখো এন থেকে লাভ দিয়ে এলে আসছে, তার মানে এন থেকে রওনা দিছে, এলে এসে পৌঁছাইছে, মানে এর হচ্ছে ফাইনাল, এল হচ্ছে ফাইনাল, এল হচ্ছে ফাইনাল, ফাইনাল মানে হচ্ছে n1 তাই না, ফাইনাল মানে হচ্ছে n1। আর এন থেকে রওনা দিছে তার মানে এটা হচ্ছে n2, আমি এইভাবে করি আর কি সবসময়, বুঝছো। তাহলে এন কত বলো তো, এন হচ্ছে 4, আর n2 কত, n2 হচ্ছে কি আমার মানে তোমার এন, এন কত রে,
এল 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 কত হচ্ছে 2, এই যে 4 আর 2, রাইট? এই তোরে কইতে কইছি কি আর এর একজন কইতেছি কি? এই 4 2 4 2 4 2, হ্যাঁ 4 2, n1 হচ্ছে 4, n2 হচ্ছে 2। এখন আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই যে এইবার হচ্ছে খেলা, বুঝছো? এইবার হচ্ছে খেলা। দেখো মানে আমরা অনেকভাবেই করতে পারি, বাট আমাদের আসলে এখন অ্যাকচুয়াল পড়ালেখা স্টার্ট। হাইড্রোজেন পরমাণু বলছে, দেখো হাইড্রোজেন পরমাণু বলছে, তার মানে জেড ইকুয়াল কত বলো তো? জেড ইকুয়াল কত? প্রশ্ন যখনই পড়বা সাথে সাথে অ্যান্সার করে ফেলবা, বুঝছো? মানে দাগাই ফেলবা, জেড ইকুয়াল 1। এবার এন শেল থেকে এল শেলে লাফিয়ে পড়লো, তাহলে এন শেল থেকে এন টু ইকুয়াল কত হবে? 4, সরি এন টু কে এল এম এন, হ্যাঁ 4, আর এন ওয়ান ইকুয়াল কত হবে? এন ওয়ান ইকুয়াল 2 হবে। ক্লিয়ার? এন হচ্ছে গিয়ে রওনা দিছে, তার মানে এন টু, আর এল হচ্ছে পৌঁছাইছে, মানে হচ্ছে এন ওয়ান। ওকে, আচ্ছা এন হচ্ছে কে এল এম এন, এন হচ্ছে 4 আর এল হচ্ছে 2। ক্লিয়ার? ওকে, এবার বলছে বিকির্ণ মানে বিকিরিত আর কি, বিকির্ণ মানে বিকিরিত ফোটনের শক্তির মান কত? ফাইন, এবার কি করবা? এই তুমি বিভিন্নভাবে করতে পারো, বাট আমরা এই সূত্র দিয়ে করার ট্রাই করব। ওকে, তাহলে আগে শক্তির মান বের করো, শক্তির মান পরে, আগে তুমি ল্যামডার বের করো। তুমি আগে ল্যামডা ইকুয়াল হোয়াট বের করো, হ্যাঁ ল্যামডা ইকুয়াল হোয়াট বের করো, ল্যামডা ইকুয়াল হোয়াট বের করো। ওকে ভাই, ল্যামডা, তাহলে আমাদের সূত্রটা বসাই ফেলো। 1 বাই ল্যামডা 109 6 7 8। খেয়াল করো এই জায়গায় কিন্তু একটা পড়ালেখা আছে, একটা খেলা আছে। দেখো আমি একটু সূত্রটা লিখি প্রথমে, হ্যাঁ 1 বাই n2 এর স্কয়ার। এবার RH কত দেখো তো, এটা কিনা? হ্যাঁ। এবার n1 এর স্কয়ার কত? n1 এর স্কয়ার মানে 2 স্কয়ার। n2 এর স্কয়ার কত দেখো? 16 মানে 4 স্কয়ার। ওকে, আচ্ছা এখানে কিন্তু জেড স্কয়ার ছিল, এখানে কিন্তু জেড স্কয়ার ছিল, যেটা দেই নাই, হাইড্রোজেন দেখে। যাই হোক, তুমি মাত্র ম্যাথ করতেছো তো তোমার জন্য মাফ নাই। দেখো জেড স্কয়ার মানে 1 স্কয়ার, হ্যাঁ 1 স্কয়ার, জেড ইকুয়াল 1। এখন আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, এখান থেকে একটা ভ্যালু পাবো আমি, হ্যাঁ ভ্যালু পাবো। তাহলে লেখো 109 6 7 8 1/4 মাইনাস 1/16। আমি আস্তে আস্তে করতেছি, মাত্র শুরু করলাম তো এই জন্য। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, যা পাবা তাই লেখো, যা পাবা তুমি তা লেখো, একটু সুন্দর করে লেখো। হ্যাঁ দেখা যাচ্ছে 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1/16। তাহলে যা পাইছো তা তুমি লেখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ 20 564 625। এই দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে পড়ালেখা আছে। এটা 1 বাই ল্যামডা, এটা কিন্তু ল্যামডা না, বুঝছো? এটা কিন্তু ল্যামডা না, 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা। তাহলে এটার একক কি হবে বলো তো? এটার একক এনাম ভাই সেন্টিমিটার ইনভার্স 1 হবে। কেন? দেখো আরএইচ এর একক কত, ভালো করে বুঝো। আরএইচ এর একক কি? সেন্টিমিটার ইনভার্স 1, রাইট? জেড এর কোনো একক আছে না ভাইয়া? ওর একক নাই। ওর একক আছে? নাই। 1 বাই n1 1 বাই n2 একক আছে না? একক নাই, একক নাই, একক নাই, তাই না? তাহলে 1 বাই ল্যামডার একক কি হবে? আরএইচ এর একক, বুঝছো কিনা বলো? এই জায়গায় 1 বাই ল্যামডার এককটাই কি হবে? একটু লিখে ফেলো, একটু লিখে এই জায়গাটা একটু লেখো। 1 বাই ল্যামডার একক কি হবে? 1 বাই ল্যামডার এককই হবে আরএইচ এর একক। 1 বাই ল্যামডার একক কি হবে? 1 বাই ল্যামডার একক কি হবে? একক কি হবে? কি? আরএইচ এর একক। ক্লিয়ার? এতটুকু বুঝলে এনাফ, এতটুকু বুঝলে এনাফ। 1 বাই ল্যামডার একক কি? আরএইচ এর একক। তাহলে 1 বাই ল্যামডার একক কি? সেন্টিমিটার ইনভার্স 1। এখন ভাই সেন্টিমিটার ইনভার্স 1 এ রাখলে কি হবে? না রাখলে হবে না, রাখলে হবে না। ওকে, এবার আসো, তাহলে এবার কি করো? উল্টাই দাও, উল্টাই দাও, উল্টাই দাও। 1 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে কি আসবে দেখো? 4.86 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার ইনভার্স 1 কি উল্টাই গেছে না? উল্টাই গেছে, তার মানে এটাও কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। ক্লিয়ার? তোমারই শিখাইছিলাম একটু আগে, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নেয় কেমনে? সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নেয় কেমনে? 10 টু দি পাওয়ার 7 গুণ করো, 10 টু দি পাওয়ার 7 গুণ করো, 10 টু দি পাওয়ার 7 গুণ করে দাও। তাহলে এখন 10 টু দি পাওয়ার 7 যদি গুণ করো, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ন্যানোমিটার।
ম্যাথ করার একটা সিস্টেম আছে ভাই, বুঝছো? সুন্দর করে করবা। তাহলে 7 আর -5 2, তার মানে এখান থেকে আসবে 486 ন্যানোমিটার। এটা কি? এটা হচ্ছে ল্যামডা হয়ে যাবে। এটা ল্যামডা, কিন্তু এটা কিন্তু ল্যামডা কেন? আমরা কিন্তু উল্টায় দিছি, এই উল্টায় দিছি, ভালো করে তাকাও, ভালো করে তাকাবা এই জায়গায়, উল্টায় দিতে হবে। মনে আছে আমরা ছোটবেলায় সমান্তরাল বর্তনী তুল্যরোধ বের করতাম না? মনে আছে? এই তুল্যরোধ বের করতাম না, আরপি, আরপি 1/rp তুল্যরোধ। সমান্তরালের জন্য কি হইতো? 1/rp হইতো না? সিরিজের ক্ষেত্রে কি হইতো? rs হইতো, তাই না? আর সমান্তরালের ক্ষেত্রে কি হইতো? rp। আমি আজীবন এইটারে না উল্টায় পরীক্ষার হল থেকে এসে পড়তাম, বুঝছো? আমি 1/rp পর্যন্ত অ্যান্সার করে, ও মা, আরে পরীক্ষা তো সেই হইছে, বের হয়ে দেখি কি আমি এটা উল্টাই নাই। এটা যে উল্টাইতে হবে আমার আর মনে থাকতো না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে কিন্তু 1/λ, তোমার কিন্তু ল্যামডাটা উল্টাইতে হবে, উল্টায় নিবা, উল্টায় নিবা, উল্টায় নিবা, তাহলে ল্যামডা 486 ন্যানোমিটার আসবে। বলো তো বুঝছো কিনা এতটুকু? বলো ভাইয়া, ল্যামডা ডান, বলো বলো তাড়াতাড়ি বলো, ল্যামডাটা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো। আস ভাইয়া, আস। আস। হ্যাঁ, এটা কিন্তু আসলে, এটা কিন্তু আসলে ভালো স্টুডেন্টদের বৈশিষ্ট্য, বুঝছো? যারা এই 1/rp মানে না উল্টায় পরীক্ষার হল থেকে আইসা পড়ে, এরা হচ্ছে ভালো স্টুডেন্ট। ক্লিয়ার? মানে যারা আমার মতো এরকম করো তারা ভালো স্টুডেন্ট। ওকে, ক্লিয়ার? ওকে, তো একটু সুন্দর করে ডান, ডান, ডান। আমার মনে হয় যে ল্যামডা ডান, রাইট। এবার তোমার বলছে শক্তি বের করো। শক্তি কত হবে বলো তো? শক্তি কি হবে? hc/λ। দেখো h এখন তুমি জানো, c কত বলো তো? 3 × 10⁸। ল্যামডা কত ভাইয়া? 486। এই এনাম ভাই, এটা তো ন্যানোমিটারে আছে, ন্যানোমিটারে থাকলে হবেই না। 10⁹ গুণ দেন, তাহলে মিটার হয়ে যাবে। ন্যানোমিটার থেকে মিটারে নিতে হবে। এই ন্যানোমিটার থেকে মিটারে নিতে হবে রে ভাই, এসআই ইউনিটে ম্যাথ করতে হয়, তাই না? এসআই ইউনিটে ম্যাথ করতে হবে। তো এই জায়গাটা ভালো করে তাকাইও, হ্যাঁ ভালো করে তাকাইও। তাহলে এখান থেকে ই এর একক কি আসবে? ই এর একক কি আসবে? জুল। এনাম ভাই, ই এর একক আসবে জুল, এর একক আসবে জুল। শেষ, ম্যাথ শেষ। আচ্ছা, এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া, খেয়াল করো, তোমাকে আমি বললাম, আচ্ছা আমাকে বলো তো এটার কালারটা কি? একটা ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন নাইট, এই যে এন শেল থেকে এল শেল আসলো, বলো তো কালারটা কি? এই কালারটা কি দেখো তো, তোমারে পড়াইছিলাম কিনা? 424 থেকে, 424 থেকে, হ্যাঁ 424 থেকে 450 ভিতরে কি কালার? নীল কালার। কি কালার? নীল কালার। সো দেখো তো এটা কি 486 না? মানে কি 424 থেকে, 424 থেকে কতর ভিতরে আছে দেখো? 424 থেকে 450, আর আমার দরকার 486, মানে 450 থেকে 500 ভিতরে আছে এটা। তাহলে এটা কিসের ভিতরে আছে? এটা আছে হচ্ছে তোমার আসমানি। এটা হচ্ছে আসমানি। কি কালার দেখা যাবে এখান থেকে? আসমানি কালার দেখা যাবে। কি কালার দেখা যাবে? আসমানি কালার দেখা যাবে। বুঝছো কাহিনী? আসমানি কেন? ওই যে আসমানির রেঞ্জ পড়ছো না তুমি 450 থেকে, 450 থেকে, এই যে এটা হচ্ছে আসমানি রেঞ্জ। শেষ। ওকে, নীল না, নীল না, আসমানি, আসমানি, আসমানি। ওকে, আসমানি। এখন আমাকে বলো, এই এখন আমাকে বলো যে ভাইয়া আমার 1 নাম্বার ডান, এটা আমাদের 1 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের রিডবার্গের 1 নাম্বার ম্যাথ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা 1 নাম্বার না দেই, 1 নাম্বার না দেই, হ্যাঁ। আমরা আগে কয়টা ম্যাথ করছি রে? আগে 4টা ম্যাথ করছি, এটা 5 নাম্বার ম্যাথ। বলো, এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ, হ্যাঁ 5 নাম্বার ম্যাথ। বলো 5 ডান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওকে, স্কাই ব্লু, হ্যাঁ তাড়াতাড়ি। আসমানি, হ্যাঁ এটা আসমানি হবে। এরপর এটা তুমি কইরো, হ্যাঁ এটা তুমি কইরো। আচ্ছা এটা একটু করাই দিই আমি, হ্যাঁ। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি শক্তি শোষণ করে কে শেল থেকে এন শেলে, কে শেল থেকে এন শেলে উন্নীত হয়। ওকে, মানে কে থেকে এনে গেছে, ফাইন। এবার বলছে এন শেলের ব্যাসার্ধ কত ppm? ক নাম্বার? এটা কয় নাম্বার ম্যাথ? এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। এটা 6 নাম্বার ম্যাথ, এটা 6 নাম্বার ম্যাথ। ওকে, 5 গেল 6, এটা 6 নাম্বার ম্যাথ। এবার আসো, বলছে কে এন শেল, এন শেল মানে কয় নাম্বার শেল বলো তো? এন শেল, এন শেল মানে কয় নাম্বার শেল বলো? কে এল এম এন 4। বলছে ব্যাসার্ধ কত পিকোমিটার? এই এই এডি যদি না পারো, এডি যদি না পারো পিডায় ভর্তা বানাই ফেলবো, বুঝছো? তাহলে আমাদের আর এর সূত্র কি বলো তো? আর এন কি? আর এন কি বলো?
ভাইয়া 0.53 অ্যাংস্ট্রম, ওকে, এন স্কয়ার ইজ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার মানে এন স্কয়ার বাই জেড। আচ্ছা ইজি করে দেই কিভাবে আসলে সূত্রটা তুমি লিখবা, দেখো তুমি কিভাবে লিখবা, তুমি সূত্রটা লেখো। আর এন ইকুয়াল এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। ওকে, তুমি সূত্রটা লিখলা। এবার তুমি কি করবা, এই যে সুন্দর করে 0.53 অ্যাংস্ট্রম ইনটু এন স্কয়ার বাই জেড। ওকে, কারণ তুমি তো মেইন ভ্যালু জানো, তুমি জানো না, তুমি তো জানো, রাইট, তুমি জানো। তোমার আগে বলছে R4 এর জন্য, R4 এর জন্য কিন্তু, হ্যাঁ এটা Rn, তাহলে তোমার R4 কত হবে বলো তো, R4 কত হবে 0.53 ইনটু, এই যে দেখো এটা R4, তার মানে এটা হচ্ছে 4 স্কয়ার, জেড কত, জেড হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য জেড কত 1, তাহলে এটা কি হবে বলো তো 0.53 ইনটু, আমি কিন্তু একদম স্লোলি করাই দিলাম বুঝছো, 0.53 ইনটু 4 স্কয়ার মানে 16, 8.48। ওকে, কোনো সমস্যা নাই। এটা কোন একক, অ্যাংস্ট্রম একক, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এই এক অ্যাংস্ট্রম মানে কত বলো, এক অ্যাংস্ট্রম মানে কত বলো তো 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ক্লিয়ার? ওকে, তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে কত পিএম মানে পিকোমিটার, কত পিকোমিটার বের করতে বলছে। দেখো তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার। ওকে, তাহলে এই যে মিটার আছে, তার মানে এখন তুমি কি করবা, ইনটু 10 টু দি পাওয়ার 12 দিয়ে দিবা, তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে পিকোমিটার, পিকোমিটার। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 আর 12, তাহলে 12 আর মাইনাস 10 কত 2, তাহলে 848 মানে 850 এর মতো হবে, মানে 850 এর কাছাকাছি আর কি। হ্যাঁ 848, তো আমি 850 ধরলাম, আচ্ছা 848 লিখি, এটা কি হবে, পিকোমিটার হবে। বলো ভাইয়া 6.a ডান, বলো 6.a ডান, 6a ডান, বলো 6.a ডান। ইজি কিন্তু, ইজি কিন্তু, এইগুলা যদি না পারো পিটায় ভর্তা বানাই ফেলবো। এগুলা কিন্তু কষ্ট করে 3টা দিন ধরে এডি পড়াইছি, 3টা দিন ধরে কিন্তু এগুলা পড়াইছি। ওকে, এগুলা পারতে হবে, এগুলা ভুল করা যাবে না, এগুলাতে ভুল করা যাবে না। তুমি ডিরেক্ট এই লাইন লিখতে পারো, ভদ্রতা হচ্ছে এই লাইনটা দিয়ে স্টার্ট করবা, দেন একটু লিখবা। ক্লিয়ার? এটা হচ্ছে ভদ্রতা, আর কিছু না। একটু এই ওকে, বলো 6a ডান তাড়াতাড়ি। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু তোমার ভদ্রতা, আগেই বলতেছি, এগুলা কি একটু কিন্তু লিখে আসতে হবে। কেন, এটা তোমাকে কি আজকে করাইছি নাকি অনেকদিন ধরে করাচ্ছি বলো, অনেকদিন ধরে পড়াচ্ছি না এগুলা, এই অনেকদিন ধরে পড়াচ্ছি কিনা, হ্যাঁ ভাই পড়াচ্ছেন, তাহলে তাহলে কিসের সমস্যা। ওকে, ডান ডান, ভেরি গুড। এই যে আমি কিন্তু এগুলোও লিখে দিলাম, হ্যাঁ এগুলো এগুলো সুন্দর করে একটু সাইডে লিখে রাখো, এগুলো কি একটু সুন্দর করে সাইডে লিখে রাখো, এগুলো পারতে হবে, হ্যাঁ এগুলো পারতে হবে, এগুলো না পারলে হবে না। ভাই অ্যাডাম ভাই আপনি তো পড়াইছিলেন 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার, ওইটা দিয়ে করো একই অ্যান্সার আসবে। 0.53 অ্যাংস্ট্রম আর 5.3 11 মিটারের মধ্যে কোনো পার্থক্য আছে? এই 0.53 অ্যাংস্ট্রম আর 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার একই কিন্তু, হ্যাঁ একই 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 একই, মাথায় রাখবে এগুলো কিন্তু একই জিনিস। এটা কি R1 এর ভ্যালু, রাইট? R1 এর ভ্যালু কিন্তু সবসময় এটা, এটা ফিক্সড ভ্যালু, এগুলো ভুল করা যাবে না, এগুলো ভুল করা কখনোই যাবে না, এগুলো ভুল করা যাবে না। ক্লিয়ার? তুমি যেটাই পড়ো এটাই কারেক্ট, যেটাই পড়ো এটাই কারেক্ট। এন থেকে কেশেল, দেখো এন থেকে কেশেল মানে 4 নাম্বার থেকে 1 নম্বরে আসছে, 4 নাম্বার থেকে কে মানে কি 1 নাম্বার, 1 নাম্বার শক্তি স্তর না। দেখো খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন কি, পরে খাই, পরে ক্লাস শেষে খাই, 15 মিনিট পরে দিবেন। এন শেল, হ্যাঁ এন শেল মানে কি, এন শেল মানে এন ইকুয়াল হচ্ছে 4, আর কে কে শেল মানে কি বলতো, কে শেল মানে হচ্ছে এন ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাহলে এন শেল থেকে কে শেল ইলেকট্রন ধাপান্তরের ফলে মানে লাভ দিছে, তার মানে কি এটা N2 আর এটা হচ্ছে আমার N1, 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে। বলছে হচ্ছে ফোটনের আলোর বর্ণ নির্ধারণ করো। এই যে বর্ণ মানে কালার, বর্ণ মানে কি কালার, এই বর্ণ মানে কি কালার। এখন কালার তুমি পাবা কিনা পরের হিসাব, ঠিক আছে, এটা আমরা ম্যাথ করলে বুঝবো। তো আসো আমরা একটা কাজ করি, আমরা কালারটা বের করি। তাহলে 1 বাই ল্যামডা আমি একবারে করি, হ্যাঁ 109 6 7 8 1 বাই
n1 এর স্কয়ার মানে 1/1 স্কয়ার, 1/n2 এর স্কয়ার মানে 1/4 স্কয়ার। এখান থেকে অ্যান্সারটা কি আসবে? এখান থেকে অ্যান্সারটা আসবে হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে। 109 6 7 8 ইন্টু 1 মাইনাস 1/16, যা আসে আসুক, সরি যা আসে আসুক। হ্যাঁ করো, 102 8 2 3 125, এটা কিসে আসবে? সেন্টিমিটার ইনভার্স 1-এ আসবে। তাহলে ল্যামডা কি হবে রে ভাই? ল্যামডা হবে, উল্টে দাও, 9.72 10⁻⁻6, এটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। ভাই ন্যানোমিটারে কেমনে নেয়? 10⁻7 গুণ করো, তাহলে আসবে 97.254, সরি ন্যানোমিটার হয়ে যাবে, এটা ন্যানোমিটার হয়ে যাবে। হ্যাঁ ন্যানোমিটার, 10⁻7 গুণ করতে হয়। হ্যাঁ ন্যানো সেন্টিমিটার থেকে ন্যানোমিটার আসতে গেলে কি করতে হয়? 10⁻7 গুণ করতে হয়। দেখো যা মন চায় আসুক, পরেরটা পরে দেখবো। এই কালার কি হবে পরে, আগে তুমি দেখো এতটুকু পর্যন্ত আসছে কিনা, তোমার ল্যামডা পর্যন্ত আসছে কিনা বলো, অ্যান্সার মিলছে কিনা তাড়াতাড়ি বলো। ভাই অ্যান্সার মিলাটা জরুরি, বুঝছো? অ্যান্সার মিলতে হবে, এটা হচ্ছে মেইন কথা। অ্যান্সার মিলার পরে বাকিটা আমি পরে বুঝবো। অ্যান্সার মিলার পরের কাজ আমার, তোমার না। আগে এতটুকু পর্যন্ত আনো তুমি। আসছে? হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে, এই তো ভেরি গুড। এই তো, তাহলে দেখো অ্যান্সার এই পর্যন্ত আসছে কিনা, আসছে। এখন কথা হচ্ছে ভাইয়া বর্ণ নির্ধারণ করো। বর্ণ আপাতত আমরা নির্ধারণ করব না, কেন? কারণ দেখো তোমাকে আমি যতটুকু পড়াইছি অতটুকুর ভিতরে এই পড়াটা নাই। মানে 97 থেকে কি আছে কোনোটা না, মানে এটা কিন্তু 380-র আগে। দেখো 380 ন্যানোমিটারের আগে, 380 ন্যানোমিটারের আগে মানে 97 ন্যানোমিটার। এটা কি তুমি পড়ছো? এখনো পড়ো নাই। মানে দৃশ্যমান আলোর ভিতরে কি এটা দেখা যাবে? মানে তুমি কি এই কালারটা দেখতে পাবা? পারবা না। তুমি এই কালারটা দেখতে পাবা? পাবা না। তুমি এই কালারটা দেখতে পাবা না। এই কই গেল অ্যান্সার? হ্যাঁ, তুমি এই কালারটা দেখা যাবে না, মানে লেখো এই কালার দেখা যাবে না আপাতত, লেখা রাখো এতটুকু। এটা বর্ণ দৃশ্যমান নয়, দৃশ্যমান নয়, দৃশ্যমান নয়, দৃশ্যমান নয়। ক্লিয়ার? দৃশ্যমান নয়। একটা ছোট্ট বেসিক তোমাকে একটু শিখাই রাখি। দেখো আমরা কি শিখলাম? মাত্র ভিজিবল শিখছি না বলতো? ভিজিবল শিখছি কিনা? হ্যাঁ ভাই ভিজিবল শিখছি। ভিজিবল মানে কি? বেনি আসহ কলা, মানে ভায়োলেট থেকে রেড, রাইট? ভায়োলেট থেকে রেড, 380 ন্যানোমিটার থেকে রেঞ্জটা। হ্যাঁ ভায়োলেট কি 380 ন্যানোমিটার থেকে শুরু, আর এটা কি 780 ন্যানোমিটারে গিয়ে শেষ। কেমনে বুঝলাম? ভাই দেখো, তুমি দেখো এই যে দেখো 380 থেকে শুরু হয়েছে, 780 থেকে শেষ হয়েছে। 380 থেকে শুরু হয়েছে, 780 থেকে কি হয়েছে? শেষ হয়েছে। এবার আসো, 380-তে শুরু, 780-তে শেষ, রাইট? এখন ভাই 380-র আগে কি হবে বলো তো? এটা কি তুমি বলতে পারো? আচ্ছা আমি একটু শিখাই দিই। দেখো ওই যে মানে তোমরা নাম শুনছো, নাম শুনছো, এই যে এটা হচ্ছে বেগুনি, বুঝছো? এটা হচ্ছে বেগুনি। বেগুনির আগেরটা হয় অতি বেগুনি, বুঝছো? বেগুনির আগেরটা কি হয় বলো তো? অতি বেগুনি। অতি বেগুনি, অতি বেগুনি মানে কি ভাইয়া? আলট্রা ভায়োলেট। এই যে লাইনে আসো ভাইয়া, আলট্রা ভায়োলেট। এটা কি? আলট্রা ইউভি রশ্মি। নাম শুনছি না আমরা ছোটবেলায়? ভায়োলেটের আগে কি হবে? আলট্রা ভায়োলেট। ভায়োলেটের আগে কি হবে? আলট্রা ভায়োলেট। বুঝা গেছে কাহিনী? ভায়োলেটের আগে কি হবে? আলট্রা ভায়োলেট। ওকে। আবার এই যে রেড, রেডের পরে কি হবে জানো? রেডের পরে এটাও তোমরা নাম শুনছো, রেডের পরে হচ্ছে অবলোহিত। অবলোহিত ভাই নাম তো শুনি নাই, কোনো সমস্যা নেই, তুমি এইটা শুনছো। দেখো তো ইনফ্রারেড, নাম শুনছো কিনা বলো? রেডের পরে কি হবে? ইনফ্রারেড। রেডের পরে কি হবে? ইনফ্রারেড বা আইআর, 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 আইআর। মানে অ্যান্সার যদি ভাইয়া 780-র বেশি আসে, অ্যান্সার 780-র বেশি আসতেই পারে, আসতেই পারে। অ্যান্সার যদি 780-র বেশি আসে আসুক, অ্যান্সার যদি ভাইয়া 380-র কম আসে আসুক,
আমরা দেখতে পাই কোন আলোগুলা বেগুনি থেকে লাল পর্যন্ত, আমরা দেখতে পাই বেগুনি থেকে লাল পর্যন্ত, এর বাইরেও আছে যেটা আমরা দেখতে পাই না, কোনো সমস্যা নাই, আমরা তো মানুষ, আমরা দেখতে নাই পারি। ওকে, যাই হোক, তাহলে বেগুনি থেকে লাল পর্যন্ত আসলে আসবে, না আসলে না আসবে, দৃশ্যমান নাই হইতে পারে। তাহলে বেগুনির আগে কি আছে? অতি বেগুনি। বেগুনির লালের পরে কি আছে? আইআর অঞ্চল আছে। এগুলো আমরা পরে শিখবো, এগুলো আমরা বর্ণালীর ক্লাসে শিখবো, টেনশনের কোনো কারণ নেই, প্যারা নিও না। ওকে, প্যারা নিও না, জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম, বুঝছো? আইডিয়া দিয়ে রাখলাম। বলো তো ভাইয়া কালার বুঝছো কিনা, বলো কালার বুঝছো কিনা, বলো ভাই কালার ডান, বলো কালার ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার মনে হয় ডান। এরপরে কাজ, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ, বুঝছো? এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ, 7 নাম্বার, 7, এটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। ওকে, ডান। ওকে, এবার দেখেন, সেটা হচ্ছে এগুলো ছিল এসএসসি তে। আরে ভেরি গুড। লিথিয়াম 2+ আয়নের জন্য, ওকে ফাইন, লিথিয়াম 2+ আয়নের জন্য ইলেকট্রনটি উত্তেজিত অবস্থায় 4 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ধাপান্তরিত হলে বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা? এই বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা, বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা। ওকে ফাইন, দেখো লিথিয়াম 2+ বলছে এখানে, এই লিথিয়াম 2+ বলছে, দ্যাট মিন্স এখন কিন্তু জেড এর ভ্যালু কিন্তু আর 1 না, জেড এর ভ্যালু কত হবে? 3 হবে। এই জেড এর ভ্যালু কত হবে? 3 হবে। বাদ বাকি n2 কত আর n1 কত বলো? 4 নাম্বার থেকে 1 নম্বরে ধাপান্তরিত হয়েছে, তার মানে 4 নাম্বার থেকে রওনা দিছে, 1 নম্বরে ধাপান্তরিত হয়েছে। ডান ডান। বাদ বাকি বলছে ল্যামডা বের করো। ভাইয়া খুবই সহজ, 1/λ কি হবে? 109, 6, 7, 8। আমি ডিরেক্ট করতেছি, হ্যাঁ, 1 বাই, সরি, 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার মানে 16, হ্যাঁ 4 আচ্ছা, ক্যালকুলেটরে বসাই দাও, সমস্যা নেই। এই এটা কেউ 42 ভাবিস না ভাই। ওকে, 4 এর স্কয়ার। ভাইয়া ভুল, ভাইয়া ভুল, ভাইয়া ভুল, ভাইয়া ভুল। কেন ভুল? কারণ তুমি জেড বসাও নাই, জেড বসাইতে হবে। হ্যাঁ, জেড কত? 3 এর স্কয়ার, জেড বসাইতে হবে, এই জেড বসাইতে হবে, হ্যাঁ 3 এর স্কয়ার। এরপরে তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে, তোমার কাজ ক্যালকুলেটরে আসো। 109, 6, 7, 8 ইন্টু 9 ইন্টু 1 মাইনাস 1/16 কত আসছে? যা আসে আসুক, 925, 408। আমি পুরোটা বসাই দিলাম, তোমার এত কাজ নাই যদিও। এটা কি 1/λ ভ্যালু? এটা কিসে আসবে? সেন্টিমিটার ইনভার্স 1 এ আসবে। এইবার ভাগ করে উল্টায় দাও, যা মন চায় আসুক। হ্যাঁ, 108 10⁻⁻6, এটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। দেখো ল্যামডার উল্টাই দিলে কি এসে আসে? সেন্টিমিটারে আসে, তাই না? এটা হচ্ছে ল্যামডার ভ্যালু, এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। ওকে, ল্যামডার ভ্যালু আমরা কি করব? আমরা ন্যানোমিটারে নিয়ে যাব, মানে 10⁻7 গুণ করব। যা মন চায় আসুক, যা মন চায় আসুক, তোমার কাজ নাই। খালি চোখে দেখা যাবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ আমার আমার যদি খালি চোখে দেখতে চাই, আমার রেঞ্জ কত? 380 থেকে 780, তাহলে এটা কি খালি চোখে দেখা যাবে না। দেখা যাবে না। কেন? কারণ আমাদের খালি চোখে দেখতে গেলে কি লাগবে? 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত লাগবে। এটা হচ্ছে খালি চোখে দেখার রেঞ্জ, রাইট? এটা হচ্ছে খালি চোখে দেখার রেঞ্জ, খালি চোখে দেখার রেঞ্জ। আচ্ছা, এত কিছু লেখার দরকার নেই, তুমি বুঝে গেছো অলরেডি, তাই না? ওকে, বলো ভাইয়া 7 ডান, তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি। 10.8 ন্যানোমিটার আসবে। বলো 7 ডান, 7 ডান। আমি জানতাম না তোমাদের এই যে কালারের যে কনসেপ্ট গুলা, এগুলো 9-10 আছে কিনা আমি জানি না, এই জন্য
আমি আজকে ওই চিন্তাই করি নাই। যাই হোক, এই কি পড়লো রে, এক সেকেন্ড। ওকে, ডান। কখন 300 প্লাস আসবে, কখন 300 প্লাস আসবে না, এগুলো তুমি জানবা, পরে জানবা। এই যে পরের দিন আমরা এই প্রশ্নগুলো করতে পারবো। দেখো ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা আসছে। এই যে এইটা হচ্ছে আমাদের সিকিউ, মানে সৃজনশীল প্রশ্ন। এগুলো আমরা পরের দিন করতে পারবো, বুঝছো? এগুলো আমরা পরের দিন করতে পারবো, এগুলো নিয়ে কোনো প্যারা হবে না। এগুলো এই যে এইটা তো আমরা এখনই করতে পারবো, বুঝছো? এটা আমরা এখনই করতে পারবো, এটা আমরা এখনই করতে পারবো। বাট বাকিগুলো করতে গেলে একটু পড়ালেখা লাগবে। এগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আপাতত দরকার নাই। আচ্ছা, এটা পারবা, এটাও পারবা, এটাও পারবা, এইটাও পারবা। ওয়াও, ওয়াও। এটা পারবা না? এটা পারবা, এটাও পারবা। ওয়াও, আরে জোস তো। ওকে, আমরা পরের দিন এগুলো দিয়ে স্টার্ট করবো, বাট তোমাদেরকে আগে হোমওয়ার্ক দিই, তুমি পারো কিনা ট্রাই করো। দেখো এখানে কি, এটা কিন্তু সৃজনশীল, এই এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ। যেমন গ নাম্বার মানে কি, প্রয়োগমূলক প্রশ্ন, রাইট? এটা কিন্তু সিকিউ, সিকিউ 1, এটা হচ্ছে সিকিউ 1। ওকে, মানে একটা গ নাম্বার প্রশ্ন। দেখো এখানে কি বলছে, এখানে বলছে একটা ইলেকট্রন, এই যে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, 1 নাম্বার থেকে 3 নাম্বারে ধাপান্তরিত হয়েছে। বুঝো, একটা ইলেকট্রন 1 নাম্বার থেকে 3 নাম্বারে গেছে, 1 নাম্বার থেকে 3 নাম্বারে গেছে। একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন 1 নাম্বার থেকে কয় নাম্বারে গেছে? 3 নাম্বারে গেছে। বলছে শোষিত শক্তির পরিমাণ কত, পরিমাণ, শক্তির পরিমাণ জিজ্ঞাসা করছে। মানে এখন কি আমরা এটা পারবো না বলতো? E1 বের করব, E3 বের করব, বিয়োগ করে দিব, E1 বের করব, E3 বের করব, বিয়োগ করে দিব। পারবো না? পারা উচিত। তা বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এরপর উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথে অপেক্ষা কম না বেশি? মানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এই কক্ষপথটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, আর এই কক্ষপথে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য মানে বের করবা, মানে ল্যামডা 3 বের করবা, ল্যামডা 4 বের করবা, ল্যামডা 3 বের করবা, ল্যামডা 4 বের করবা। এবার কে বেশি কে কম এটা তো তুমি বুঝতেই পারবা। ল্যামডা 3 আর ল্যামডা 4 বের করবা, ল্যামডা 3 বের করবা, ল্যামডা 4 বের করবা। দেন কে ছোট কে বড় এটা তুমি নিজে নিজে বের করবা। এটা হচ্ছে সিকিউ2। এইগুলো কিন্তু ভাইয়া করাই দিব, বুঝছো? ভাইয়া করাই দিব, বাট আগে নিজে নিজে করো। তারপরে এ ও সি ভালো করে তাকাও। 3 নাম্বার থেকে 1 নাম্বারে ইলেকট্রন আসলো, 3 নাম্বার থেকে 1 নাম্বারে ইলেকট্রন আসলো। তাহলে ইলেকট্রন আসলো কোন জায়গায়? 3 নাম্বার থেকে 1 নাম্বারে। বলছে শক্তির পার্থক্য দিয়ে দিছে। ওয়াও, ওরা শক্তির পার্থক্য দিয়ে দিছে, তার মানে ওরা তোমাকে ডেল ই বলে দিছে, ডেল ই গিভেন, ডেল ই গিভেন। ওরা বলছে দৃশ্যমান হবে কিনা, মানে ল্যামডা ইকুয়াল হোয়াট, এই ল্যামডা কত ওরা জিজ্ঞাসা করছে। তার মানে ওরা 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে বলে দিছে, ডেল ই দিয়ে দিছে, ল্যামডা কত জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে তোমার সিকিউ3, সিকিউ3। তুমি খেয়াল করতেছো এগুলো কিন্তু ঘ নাম্বার প্রশ্ন, মানে একটা সৃজনশীল প্রশ্ন। আমরা কিন্তু বড় হয়ে গেছি, এতদিন পর্যন্ত কিন্তু সৃজনশীল ধরি নাই, আজকে থেকে কিন্তু সৃজনশীল স্টার্ট হয়েছে। খেয়াল করছো জিনিসটা? আজকে থেকে কিন্তু সৃজনশীল শুরু। ওকে, তারপর দেখো এন থেকে এল শেলে গেছে, এন থেকে এল শেলে যাওয়া মানে কি, ইলেকট্রনটা কয় জায়গা থেকে গেছে? 4 নাম্বার থেকে 2 নাম্বারে গেছে। বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, এটা অলরেডি আমরা করে ফেলছি মনে হয়, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল হোয়াট, এটা পারবা। মানে এটা কি আমাদের এই যে একটু আগের ম্যাথ, তরঙ্গ। তারপরে এই যে দেখো এখানে ইলেকট্রনটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, দেখো 3 নাম্বার থেকে, এই যে দেখো 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে। বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে তোমাকে কি দিয়ে দিছে, দেখো ইলেকট্রন 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, তোমাকে বলছে ল্যামডা ইকুয়াল হোয়াট, খুবই ইজি। তারপর কক্ষপথের ব্যাসার্ধ, সর্বশেষ কক্ষপথের ব্যাসার্ধ, সর্বশেষ কক্ষপথ মানে 4 নম্বর শক্তি স্তর। এখানে তোমাকে কি দিয়ে দিছে, R4 দিয়ে দিছে, দেখো R4 গিভেন। দেখো বলছে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরের ব্যাসার্ধ মানে 4 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। ওয়াও, মানে তোমাকে V4 ইলেকট্রনের জন্য V4 জিজ্ঞাসা করছে। এইটা যদি না পারো ভাই পড়ালেখা ছেড়ে দাও, মানে mvr ইকুয়াল ns/2s পাই দিয়েই করা যাবে। তারপরে আসো
উদ্দীপকের এ ও বি সৃষ্ট বর্ণালী দৃশ্যমান হবে কিনা। দেখো এ মানে কি, এ মানে হচ্ছে এই যে 4 থেকে 2 আসছে। এ এ এ এ মানে হচ্ছে 4 থেকে 2 আসছে। ইলেকট্রন কই থেকে 2 আসছে, 4 থেকে 2 আসছে। আর বি মানে হচ্ছে 1 থেকে 3, বি মানে হচ্ছে 3 থেকে 1 বা 1 থেকে 3 হোয়াটএভার। বলছে কোনটা দৃশ্যমান হবে, কোনটা দৃশ্যমান হবে, কোনটা দৃশ্যমান হবে, মানে কোনটা হচ্ছে তোমার রেঞ্জের ভিতরে পড়বে, মানে 380 থেকে 780 রেঞ্জের ভিতরে কোনটা পড়বে, যেটা রেঞ্জের ভিতরে পড়বে সেটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে, আর কি আছে তাহলে দেখো, এটা হচ্ছে CQ3, এটা হচ্ছে CQ4। তোমরা কিন্তু বড় হয়ে গেছো, মানে ডিরেক্টলি সিকিউ করতেছো এখন, বুঝতেছো? সিকিউ হচ্ছে 5, এটা CQ5, এটা CQ6, এটা CQ7। ওকে, আচ্ছা, অনেকে অনেকে এককগুলোতে সমস্যা করে, তাই ভাই একটু লিখে রাখছি। দেখো 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, 1 মাইক্রোমিটার 10⁻⁶, ন্যানোমিটার 10⁻⁹, পিকোমিটার 10⁻12, অ্যাংস্ট্রম 10⁻10। অনেকে কিন্তু এগুলো ভুলে যায়, বুঝছো? এই জন্য ভাইয়া কিন্তু সুন্দর করে সাজায় রাখছি, দেখো সুন্দর করে লিখে দিছি এখানে, হ্যাঁ, যাতে তুমি না ভুলো, এগুলা ভুলা যাবে না। আর রিডবার ধ্রুবক আমরা আজকে কি পড়ছি দেখো তো, আমরা আজকে এই যে এগুলা পড়ছি, রাইট? এই যে এটা বিভিন্ন এককে দেওয়া আছে, এখানে বিভিন্ন এককে দেওয়া আছে, বুঝছো? এখানে বিভিন্ন এককে দেওয়া আছে। সো তুমি তোমার মতো করে যে কোনোটা পড়বা আর কি, বুঝছো? সব পড়া লাগবে না, উপরে 3টা একটু ভালো করে দেখো। সরি, নিচেরটা লাগবে না। এক সেকেন্ড, হ্যাঁ। ওকে, দেখো এই তিনটা হ্যাঁ, এই যে এই তিনটা একক ভালো করে দেখে রাখবা। তুমি শুধু একটা পড়বা, আমি যেটা পড়াইছি এটা পড়বা। দেখো আমি ভাই, তুমি বলবো ভাই এনাম ভাই আপনি তো এটা ভুল পড়াইছেন, এখানে লেখা আছে আর এইচের একক আপনি কি পড়াইছেন, আপনি পড়াইছেন 109.678 সেন্টিমিটার ইনভার্স 1। এনাম ভাই আপনি এটা পড়াইছেন, তুমি আমাকে বলবে এনাম ভাই আপনি এতক্ষণ এটা পড়াইছেন, এখানে কি লেখা আছে? আল্লাহ, এটা তো ভুল করছেন এনাম ভাই, এখানে লেখা আছে 1.09678 10⁵ সেন্টিমিটার ইনভার্স 1। আল্লাহ এনাম ভাই আপনি তো ভুল করছেন, ছি 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 ছি। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, দশমিক যখন তুমি ডানে নিবা, বুঝছো? দশমিক তুমি যদি ডানে নাও, দশমিক ডানে নেওয়া মানে পাওয়ার নেগেটিভ হওয়া, দশমিক ডানে নেওয়া মানে পাওয়ার নেগেটিভ হওয়া। তার মানে দেখো তো 109.678, এই যে দশমিক আমি 5 ঘর ডাইনে নিলাম, 5 ঘর ডানে নিছি, মানে দশমিকটা আগে ছিল এই জায়গায়, এখন হচ্ছে দশমিকটা আমি এই জায়গায় লিখলাম, সে দশমিকটা এই জায়গায় লিখলাম, মানে দশমিক এটা মনে করো। দেখো দেখো জিনিসটা কি, 0.5, এটা কি মানে 5, এটা যদি এখানে আনো তাহলে কি হবে 5.0, মানে শুধু 5 আর কি, ব্যাপারটা এরকম। ওকে, তাহলে দশমিক তুমি যদি 5 ঘর ডানে নাও, দশমিক যদি 5 ঘর ডানে নাও তাহলে কি লিখবা 10⁻⁻5। কেন? পাওয়ার নেগেটিভ হবে। দশমিক ডানে নিলে পাওয়ার নেগেটিভ হয়, দশমিক ডাইনে নিলে পাওয়ার নেগেটিভ হয়, এটা লিখে রাখো, হ্যাঁ। দশমিক ডানে নিলে পাওয়ার নেগেটিভ, পাওয়ার নেগেটিভ হয়, পাওয়ার নেগেটিভ হয়। দশমিক ডানে নিলে পাওয়ার কি হয়, সরি, দশমিক ডানে নিলে পাওয়ার নেগেটিভ হয়, এটা একটু সুন্দর করে লিখে রাখো। আর সিমিলারলি দশমিক তুমি যদি বামে নাও, দশমিক বামে নিলে পাওয়ার পজিটিভ হয়, পাওয়ার পজিটিভ হয়, এটাও একটু নোট করে রাখো, অনেকে বুঝে না। দেখো তাহলে কি হচ্ছে, দশমিক আমি ডানে নিছি, দশমিক ডানে নিছি, 5 ঘর ডানে নিছি, তাহলে কি হবে 10⁻⁵, আর আগে ছিল কত 10⁵ সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে +5 আর -5 কি কাটাকাটি চলে গেছে না? +5 আর -5 কি কাটাকাটি চলে যাবে, তার মানে আলটিমেটলি কি থাকে দেখো তো। এই ভুল পড়াইছি না ঠিক পড়াইছি বলো, ভুল পড়াইছি নাকি ঠিক পড়াইছি বলো, ভুল পড়াইছি নাকি ঠিক পড়াইছি? ওকে, না এনাম ভাই আপনি ঠিক পড়াইছেন, ঠিক আছে। সো তোমার টেনশন নাই, তোমার যা পড়াবো ঠিক পড়ানোর চেষ্টা করব। ওকে, মানে আমাদের জ্ঞান তো অনেক বেশি না, যতটুকু পারি তার চেয়ে বেটার পড়া, মানে বেটার পড়ানোর ট্রাই করবো আর কি। যাই হোক, তো এখন আমাকে বলো, এই যে আজকের ক্লাসটা কিন্তু একটা ভালো ক্লাস ছিল, বুঝছো? আজকের ক্লাসটা কিন্তু একটু ভালো ক্লাস ছিল। আমাকে একটু বলবা, সেটা হচ্ছে ভাইয়া লেকচার 7, মানে আজকে যে ক্লাসটা হইলো, এই ক্লাসে তোমার কোনো কিছু বুঝতে বাকি আছে কিনা, এন্ড তুমি সবকিছু বুঝছো কিনা, মানে সবকিছু পড়ছো কিনা বলো।
এগুলো কিন্তু হোমওয়ার্ক দিছি, সিকিউ গুলো কিন্তু হোমওয়ার্ক দিছি, হ্যাঁ নিজে নিজে ট্রাই করবা। সিকিউ হোমওয়ার্ক দিছি, নিজে নিজে ট্রাই করবা। বলো ভাইয়া বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো, কোনো সমস্যা আছে কিনা বলো, কোনো সমস্যা আছে কিনা একটু বলো ভাইয়া, তাইলেই হবে। হ্যাঁ ওকে ডান, আমার মনে হয় ডান। হ্যাঁ ওকে ওকে বুঝছি ভাইয়া, ওকে ফাইন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখবা, মনোযোগ দিয়ে খেয়াল করো, যে যারা এখনো ভর্তি হও নাই, যারা এখনো ভর্তি হও নাই, তারা ক্লাসগুলো করলেই বুঝবা কেন আসলে তোমার এই কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন। কথা বোঝা গেছে? ঠিক আছে, তুমি ক্লাস করলেই বুঝবা যে কেন আসলে তোমাকে ভর্তি হওয়া প্রয়োজন। রিডবার ধ্রুবক কি দেওয়া থাকবে কোশ্চেনে? জীবনও দেওয়া থাকবে না, মুখস্থ করবা ডিরেক্ট। রিডবার ধ্রুবক মুখস্থ রাখতে হবে, এই যে কোনো ধ্রুবক, এইচ বলো সি বলো যা আছে সব মুখস্থ রাখবা, ধ্রুবক মুখস্থ রাখবা। ওকে, ধ্রুবক মুখস্থ রাখতে হবে। ওকে, আপনি অনেক ভালো বুঝাইতে পারেন, আমি আগের ক্লাস না করেও বুঝেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিনস এ লট ভাইয়া। ওকে, তো আপনারা যে কাজটা করবেন, যারা এখনো ভর্তি হন নাই তারা কিন্তু ভর্তি হয়ে ফেলবেন, তারা এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। কোর্স ফি কত বলো? কোর্স ফি হচ্ছে 2499 টাকা, মানে 2500 টাকা। এখন কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে তোমরা জানো। তুমি যদি RM400 কুপন কোড ইউজ করো, RM400 এই কুপন কোডটা ইউজ করো, এই কুপন কোড ইউজ যদি করো তুমি, তাহলে কিন্তু তুমি 400 টাকা ডিসকাউন্ট পাবা। RM400 কুপন কোড তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা বলো তো? 2099 টাকায় এই কোর্সটা কিনতে পারবা, বুঝছো? আর যদি কুপন কোডটা অ্যাপ্লাই না করো তাহলে তোমার কত টাকায় কিনতে হবে? 2499 টাকায় কোর্সটা কিনতে হবে। তুমি কি করবা? এই যে ভাইয়া কিন্তু, এক সেকেন্ড, হ্যাঁ ভাইয়া কিন্তু এই ক্যাপশনে লিংক দিয়ে রাখছি, বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে তুমি যখন চাপ দিবা, লিংকে চাপ দিলেই কিন্তু তুমি এরকম একটা ইন্টারফেস দেখবা। এন্ড এই জায়গায় লেখা আছে হ্যাভ কুপন কোড, এই জায়গায় দেখো লেখা আছে কত? 2499 টাকা। তুমি যখন কুপন কোডে ইন্টার করবা, কত লিখবা? RM400, রাইট? RM400 যখন তুমি লিখবা, অ্যাপ্লাই করবা, তখন এটা কত হয়ে গেছে দেখো, ম্যাজিক 2099 টাকা হয়ে গেছে। এরপরে এই যে এনরোল নাও এ দিলে বাকিটা, বাকিটা হচ্ছে গিয়ে তোমার বিকাশে টাকা থাকতে হবে, ঠিক আছে, বা তোমার কাছে টাকা থাকতে হবে, দোকানে যাইতে হবে, বাদ বাকি তুমি পারবা, এখনের যুগের পোলাপাইন সবই পারে। ঠিক আছে, এখনের পোলাপাইন হচ্ছে গিয়ে সুপার ফাস্ট। সো তুমি কিন্তু এইভাবে, এইভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, মানে কুপনটা অ্যাপ্লাই করে ডিসকাউন্ট পাবা। ক্লিয়ার? সো যারা যারা ভর্তি হও নাই তারা কিন্তু ভর্তি হয়ে যেও, এটাই বলার ছিল। ওকে ডান ভাই। শোভন ভাই পচাইতে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। কতদিন থাকবে এই অফার? এই অফার বেশি দিন থাকবে না ভাইয়া, বুঝছো? 20 তারিখ পর্যন্ত এই অফার থাকবে, 20 তারিখ পর্যন্ত এই অফার থাকবে। সো 20 তারিখের আগে এই কোর্সটা কিনে ফেলো। তো এই তো, দোয়া করবা, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।